আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ইমামউদ্দিন ইমাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আচ্ছা, অল ক্লিয়ার এন্ড ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আচ্ছা সব ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুরু করে দিই। হ্যাঁ, তো আজকে আমরা পড়বো হচ্ছে নল এবং চৌবাচ্চার 3-4টা অঙ্ক বাকি আছে, এটা শেষ করে আমরা পড়বো হচ্ছে মিরর ইমেজ ওয়াটার ইমেজ। হ্যাঁ, অনেকে বলবেন মিরর ইমেজ ওয়াটার ইমেজের তো শীট দিলেন না। মিরর ইমেজ ওয়াটার ইমেজের শীট দেইনি, কারণ হচ্ছে এখানে কিছু প্রতীকী চিহ্ন আছে যেগুলা কম্পিউটারে আমার মামি আমাকে যে লিখে দেয় তার একটু লিখতে অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি এটা এগিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে যে টেকনিক গুলো আছে সেগুলো আমি ক্লাসে আলোচনা করবো, এই জন্য শীট দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা, শীট দিয়েছি দেখবেন অর্ডার এন্ড র‍্যাঙ্কিং। হ্যাঁ, এই অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর উপর সামনে কিন্তু এই ক্লাস হবে। আচ্ছা, আজকের পড়ালেখার বিষয়বস্তু তাহলে বলছি নল এবং চৌবাচ্চার যে 3-4টা অঙ্ক বাকি আছে ওইটা, এবং হচ্ছে মিরর ইমেজ ওয়াটার ইমেজ। আবার হচ্ছে মিরর ইমেজ ওয়াটার ইমেজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে দেখা যায় যে সাধারণত প্রিলিতে একটা প্রশ্ন এবং রিটেনে এক বা একাধিক প্রশ্ন সাধারণত এসে থাকে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে 100 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। 100 সেটা 100 তো করানো হয়েছে। 101 কোশ্চেন নাম্বার 101। আচ্ছা, 101 নাম্বার প্রশ্ন দেখেন স্ক্রিনে আসছে, বলছে টু পাইপস এ এন্ড বি টুগেদার ক্যান ফিল এ সিস্টার্ন ইন 4 আওয়ার্স। তার হচ্ছে এ এবং বি দুইটা পাইপের নাম, একটার নাম হচ্ছে এ আর একটার নাম বি, তারা একসাথে কোন একটা চৌবাচ্চাকে 4 ঘন্টায় পূরণ করতে পারে। অর্থাৎ এ এবং বি দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে একটা চৌবাচ্চা 4 ঘন্টায় পূরণ হয়। তার মানে 4 ঘন্টা কিন্তু কি এ আর বি দুইটা নল, ওই নল দুইটা এক মানে ওই চৌবাচ্চাকে একসাথে পূরণ করতে 4 ঘন্টা সময় লাগে। ধরেন এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে, এখানে দুইটা নল আছে, এই পাশে একটা এ নল, এখানে একটা বি নল। এই নল এবং এই নল, দুই নল দিয়ে যখন পানি পড়ে ভেতরে তখন এটা পূরণ হয় কয় ঘন্টায়? 4 ঘন্টা। এই 4 ঘন্টা তাহলে কি, এই 4 ঘন্টা হচ্ছে টোটাল টাইম, মানে নলটা পূরণ হতে কত সময় লাগে, মোট কত সময় লাগে এ আর বি দুইটা নল দ্বারা। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। বলছে had they been opened separately then B would have taken 6 hours more than A to fill the system. আচ্ছা, তার মানে যদি তাদেরকে আলাদা আলাদা করে খুলে দেওয়া হয়, আবার তাকান, had they been opened separately, যদি তাদেরকে আলাদা আলাদা করে খুলে দেওয়া হয় then B would have taken 6 hours more। তার মানে যদি এই A আর B কে আলাদা আলাদা করে খুলে দেওয়া হয় তাহলে এই বি নলটা তাহলে এ নলের চেয়ে 6 ঘন্টা বেশি সময় নেয় এটাকে পূরণ করতে। অর্থাৎ বিষয়টা হলো এরকম, যদি এ নল একা পূরণ করে তাহলে যে সময় লাগবে, বি নল যদি একা পূরণ করে এটাকে তাহলে এ একা পূরণ করতে এর চেয়ে 6 ঘন্টা বেশি টাইম লাগবে। আমার কথা কি বোঝা গেছে? এটা বোঝার চেষ্টা করেন। কি বলছে, যদি দুইটাকে কি আলাদা আলাদা করে খুলে দেওয়া হয় তাহলে এই এ কে যদি খুলে দেই, এ যত টাইমে এটাকে পূরণ করবে, যখন আমি এ কে বন্ধ করে বি কে খুলে দেবো, শুধু বি দ্বারা পূরণ হবে, তখন এই বি এর 6 ঘন্টা বেশি লাগবে। মানে এ যত টাইমে এটাকে একা একা পূরণ করে, বি এটাকে একা একা পূরণ করতে তার চেয়ে 6 ঘন্টা বেশি নেবে। বোঝা গেছে না বিষয়টা? আচ্ছা, তারপর বলছে কি হাউ মাচ টাইম উইল বি টেকেন বাই এ অ্যালোন টু ফিল দ্য সিস্টেম। তাহলে এ একা এটাকে পূরণ করতে কত সময় নেবে। তাহলে এখন দেখেন এখানে কিন্তু বলা নাই যে এ পাইপটা এটাকে কত সময় পূর্ণ করে, বি পাইপটা এটাকে কত সময় পূর্ণ করে, এটা বলা নাই। শুধু বলা আছে যে এ এটাকে যত সময়ে পূরণ করবে একা একা, বি একা একা পূরণ করার সময় 6 ঘন্টা বেশি টাইম নেবে। আর এই টোটাল টাইম দেওয়া আছে, মানে দুইজন মিলে এটাকে পূরণ করতে পারে 4 ঘন্টায়। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব যে এ পাইপটা এটাকে x ঘন্টায় পূরণ করতে পারে একা একা। তাহলে বি পাইপটা এটাকে একা একা কয় ঘন্টায় পূরণ করতে পারবে? 6 ঘন্টা বেশি টাইম নেবে।
তাহলে এ যদি x ঘন্টায় এটাকে পূরণ করে তাহলে বি পূরণ করবে x প্লাস 6 ঘন্টায়, রাইট? আচ্ছা তাহলে ধরি এ পাইপ চৌবাচ্চাটিকে পূরণ করতে পারে ইজ ইকুয়াল টু x ঘন্টায়। আচ্ছা তাহলে অতএব বি পাইপ চৌবাচ্চাটিকে পূরণ করতে পারবে ইজ ইকুয়াল টু x প্লাস 6 ঘন্টায়। কেন? কারণ আমাকে বলা আছে যে বি পাইপ এ পাইপের চেয়ে 6 ঘন্টা বেশি নেবে যদি আলাদা আলাদা করে পূরণ করে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন হলো, মনোযোগ দেন প্লিজ, এরা কি দুইজন মিলে এটাকে পূরণ করছে না? ইয়েস, পূরণ করছে। তার মানে এরা দুইজন মিলে কয় ঘন্টায় পূরণ করছে? 4 ঘন্টায়। এবার তাকান, মনোযোগ দিবেন প্লিজ। এই এ পাইপ যদি এটাকে x ঘন্টায় পূরণ করতে পারে একা একা, আচ্ছা কোন একটা পাইপ যদি একটা চৌবাচ্চাকে 10 ঘন্টায় পূরণ করে তাহলে ওই পাইপটা 1 ঘন্টায় কতটুকু পূরণ করে? 1/10 অংশ। এই চৌবাচ্চার 1/10 অংশ পূরণ করে। মানে পুরোটা যদি পূরণ করে 10 ঘন্টায় তাহলে 1 ঘন্টায় পূরণ করে 1/10। এগুলো কিন্তু আমি পড়াইছি। আচ্ছা কিভাবে আসলে দেখাইছি। হ্যাঁ তাহলে এখন দেখেন, তাহলে আমাকে একটু বলবেন প্লিজ, কাইন্ডলি বলবেন যে এ পাইপটা কতক্ষণ ধরে চালু ছিল আর বি পাইপটা কতক্ষণ ধরে চালু ছিল এটা পূরণ করার সময়, এই পুরো চৌবাচ্চাটা ভরার সময় এ পাইপটা কতক্ষণ চালু ছিল, বি পাইপটা কতক্ষণ চালু ছিল? প্লিজ একটু কমেন্ট করে জানান। মানে কত সময়, মোট কত সময় ধরে এটা চালু ছিল? মানে এ পাইপ আর বি পাইপ মোট কত সময় ধরে চালু ছিল? 4 ঘন্টা। 4 ঘন্টা। আচ্ছা তার মানে এ পাইপও 4 ঘন্টা চালু ছিল, বি পাইপও 4 ঘন্টা চালু ছিল, রাইট? তার মানে হচ্ছে এ পাইপ 4 ঘন্টা এটাকে কিছুটা পূরণ করছে, বি পাইপ 4 ঘন্টা এটাকে কিছুটা পূরণ করছে, দুইজন মিলে সম্পূর্ণটা পূরণ করছে, রাইট? এবার তাকান, সবাই মনোযোগ দেন। আচ্ছা এ পাইপ এই টোটালটাকে পূরণ করতে পারে কয় ঘন্টায়? x ঘন্টায়। তাহলে এ পাইপ 1 ঘন্টায় কতটুকু পূরণ করে? 1/x। যেহেতু সম্পূর্ণটা পূরণ করে x ঘন্টায় ধরে নিছি, তাহলে 1 ঘন্টায় এই এ পাইপটা 1 ঘন্টায় চৌবাচ্চার কতটুকু পূরণ করবে? 1/x। আচ্ছা এটা 1 ঘন্টায় এটুকু পূরণ করে, কিন্তু এই এ পাইপটা কয় ঘন্টা ধরে চালু ছিল? 4 ঘন্টা ধরে। তাহলে 1 ঘন্টায় যদি 1/x পূরণ করে তাহলে 4 ঘন্টায় কতটুকু পূরণ করছে? এটাকে 4 দিয়ে গুণ। ক্লিয়ার? আচ্ছা এবার বি পাইপ পুরোটাকে পূরণ করে কয় ঘন্টায়? x প্লাস 6 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু পূরণ করে? 1/x প্লাস 6 এতটুকু পূরণ করে 1 ঘন্টায়। এটা 1 ঘন্টায় পূরণ করে এতটুকু, কিন্তু এই পাইপটা বি পাইপটা কতক্ষণ চালু ছিল? 4 ঘন্টা চালু ছিল। তাহলে 1 ঘন্টায় যেহেতু এতটুকু পূরণ করে এটা 4 দিয়ে গুণ করলাম। তাহলে এ পাইপ দেখেন, এ পাইপ 4 ঘন্টায় এই চৌবাচ্চার এতটুকু পূরণ করছে, বি পাইপ 4 ঘন্টায় এতটুকু পূরণ করছে। তাহলে দুইজন মিলে এতটুকু পূরণ করছে, আর 4 ঘন্টায় দুইজন মিলে এতটুকু পূরণ করছে, আর দুইজন মিলে এই পুরোটাকে পূরণ করছে। তার মানে যে কাজটা করছে সম্পূর্ণ কাজ করছে, চৌবাচ্চাটা পূরণ করার কাজটা করছে, সম্পূর্ণ কাজটা। আর সম্পূর্ণ কাজ মানে কত? 1। বোঝা গেছে কিনা বলেন? এই যে একটু সাজানোটা ইম্পর্টেন্ট। যারা মনে করে যে এই ইকুয়েশন কঠিন, এই ইকুয়েশন দিয়ে আপনাকে করতে হবে ভাই, পরীক্ষা হবে ইকুয়েশন ইউজ করতে হবে। সহজ অঙ্ক তো ভাই ওই ইকুয়েশনও সহজ, ওইভাবে এমনিতেও সহজ, কিন্তু যখন এই টাইপের অঙ্ক আসবে ইকুয়েশন ছাড়া করতে গেলে আপনার অনেক টাইম লাগবে। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন লসাগু করছি। লসাগু হচ্ছে x ইনটু x প্লাস 6। তাহলে এখানে কত? x কেটে যাবে, তাহলে 4 দিয়ে গুণ হলে কি হবে দেখেন? 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 4/24 প্লাস, এবার x প্লাস 6 কেটে যাবে, x দিয়ে 4 কে গুণ করলে 4x। ওকে তাহলে 4x আর 4x কত হচ্ছে? 8x প্লাস 24। আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে x দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 1। এবারে 1 ডিভাইড বাই 1। কেন 1 নিচে দিছি? আর গুণ করব তাই। আচ্ছা এখন দেখেন, আর গুণ করে দিলে এই পাশে থাকছে x স্কয়ার প্লাস 6x আর এই পাশে থাকছে 8x প্লাস 24। এবার এগুলো এই পাশে নিয়ে আসলে পরে কি হচ্ছে? x স্কয়ার, এই 8x এখানে নিয়ে আসলে পরে দেখেন 6x থেকে এই পাশে আসে মাইনাস 8x, 6x থেকে মাইনাস 8x গেলে মাইনাস 2x, এই প্লাস 24 এই পাশে হবে মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হবে। তাহলে x কমন নিলে কি হচ্ছে? সরি ওকে মিডল টার্ম করে নিই। তাহলে x স্কয়ার 4/24 দেখেন 4/24, তাহলে 6x প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0।
তাহলে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 6 কমন নিলে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে হয় এটা 0 না হলে এটা 0, তাহলে এখানে লিখছি তাহলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 6 আর x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস 4। তাহলে যেহেতু নেগেটিভ মান সময়ের মান নেগেটিভ হয় না, এটা তো সময় তাই না, তাহলে কি বলছে এ পাইপ একা কয় ঘন্টা ধরে পূরণ করবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের বের করতে বলছে এ পাইপটা একা কয় ঘন্টা ধরে পূরণ করবে। আমরা ধরে নিয়েছিলাম যে এ পাইপটা একা x ঘন্টায় পূরণ করবে, তাহলে যেহেতু x এর মান বের হয়েছে সুতরাং এটাই আমাদের উত্তর। কিন্তু যদি বলতো বি পাইপটা একা কয় ঘন্টায় পূরণ করবে তাহলে কিন্তু উত্তর হতো x প্লাস 6, অর্থাৎ x এর মান যে 6 বের হয়েছে সেই 6 এর সাথে আরো 6 যোগ করে আমরা 12 ঘন্টা বলতাম। ঠিক আছে, দুইটা পাইপে 4 ঘন্টা ধরে চলছে, আশা করি বুঝতে পারছেন সবাই। ঠিক আছে, এই লাইনটা সাধারণত আপনার খুব কষ্ট লাগছে, সব সময় 1 ঘন্টার কাজ ইনটু যত ঘন্টা চলছে, এইটাই তো ভাই 1 ঘন্টার কাজ ইনটু যত ঘন্টা ধরে চলছে, 1 ঘন্টার কাজ ইনটু যত ঘন্টা ধরে চলছে। এই তো কাজ টাইম এন্ড ওয়ার্কে আমি এটাই করাইছি নাকি আলাদা করাইছি এই লাইনটা? ভাই সবচেয়ে বড় একটা বিষয় কি, এই যে এক লাইনে পরে আপনি অঙ্কটা করে ফেলতেছেন, এটা তো খুব দ্রুত হচ্ছে। তো দ্রুত যখন হবে সেই পথটা কিন্তু অতটা সহজ হবে না, ইজি হবে না, ওই পথটা কি হবে একটু কন্টকায়িত, অর্থাৎ কাটা গড়া। তো আপনাকে কি করতে হবে, কাটাগুলো পরিষ্কার করতে হবে, তার মানে আপনাকে কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝছেন। আচ্ছা তাহলে এটাই আমাদের উত্তর, মুছে দিচ্ছি। 1 ঘন্টার কাজ ইনটু যত ঘন্টা কাজ করছে, 1 ঘন্টায় যতটুকু পূরণ করে ইনটু যত ঘন্টা ধরে মানে পাইপটা চলছিল। ঠিক আছে, সব একভাবে আমি অঙ্ক করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আসলে এটার সাথে যারা পরিচিত না, এই যে ইকুয়েশন তৈরি করে অঙ্কটা করার সাথে, তাদের একটু ঝামেলা হতে পারে। তো আপনি যখন নতুন একটা জিনিসের সাথে পরিচয় করবেন তখন তো একটু টাইম দিতেই হবে ভাই। ঠিক আছে, আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাবো। 101 এর পরে আমি চলে যাচ্ছি 102। 102 আমরা প্রশ্ন দেখ, 102 এ কি বলছে? 102 এ বলছে two pipes A and B can fill a tank in 12 minutes and 15 minutes respectively, while a third pipe C can empty the full tank in 20 minutes. আচ্ছা এখানে বলছে A এবং B দুইটা পাইপ একটা ট্যাঙ্ককে ফিল করতে পারে, মানে পূর্ণ করতে পারে যথাক্রমে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিটে। তার মানে A এবং B দুইটা পাইপ যথাক্রমে একটা চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ করতে পারে। এর মানে হলো এ পাইপটা একাই পূর্ণ করতে পারে 12 মিনিটে, আর বি পাইপটা একা চললে পূরণ করতে পারে 15 মিনিটে। আর সি নামে একটা পাইপ আছে যা ওই ট্যাঙ্কিটাকে ফুল যখন ট্যাঙ্কিটা যখন ফুল থাকে মানে পুরো ভরা থাকে তখন ওটাকে খালি করতে পারে, একাই খালি করে দেয় 20 মিনিটে। তার মানে এখানে দুইজন পূরণ করছে, একজন খালি করছে। ওকে, all the three pipes are opened in the beginning. দেখেন বলছে all the three pipes are opened and at the beginning, in the beginning, মানে শুরুতে তিনটা পাইপকে খুলে দেওয়া হলো। however pipe C is closed 6 minutes before the tank is filled. তার মানে হচ্ছে যাই হোক পাইপ সি টাকে ট্যাঙ্কটা ফুল হয়ে যাওয়ার 6 মিনিট আগে বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা বন্ধ করে দেওয়া হলো। তারপর বলছে in what time will the tank be full, তাহলে বলছে কত সময় ট্যাঙ্কটা ফুল হবে। আচ্ছা এবার মনোযোগ দেন, তাইলে কত সময় ট্যাঙ্কটা ফুল হবে মানে ট্যাঙ্কটা ভরতে কত সময় লাগবে। এখানে পাইপ কিন্তু চলছে তিনটা, এ বি সি। আচ্ছা তাহলে বিষয়টা হলো এরকম, এই যে এটা হলো সেই চৌবাচ্চা, তাহলে এটা হলো এ পাইপ, এটা হলো বি পাইপ, এটা দিয়ে পানি পড়ছে, এটা দিয়ে পানি ভিতরে পড়ছে, আর এই নিচে একটা সি পাইপ আছে যে হলো পানি এই পাইপে বের করে দিচ্ছে। তাহলে এই এ পাইপ হচ্ছে কয় মিনিটে করে, বোঝার চেষ্টা করেন। এ পাইপ হচ্ছে 12 মিনিটে করে, আর এই বি পাইপ হচ্ছে 15 মিনিটে করে, আর এই সি পাইপ হচ্ছে কই গেল 20 মিনিটে খালি করে, মানে একা চললে এটা একা চললে 12 মিনিটে পূর্ণ হয়ে যায়। বি পাইপ একা চললে সব বন্ধ থাকবে, বি পাইপ একা চললে 15 মিনিটে পূর্ণ হয়ে যায়। আর এই দুটো বন্ধ থাকলে এটা যদি ফুল থাকে তাহলে এটা 20 মিনিটে খালি করে দেয়। আচ্ছা বলছে যে এই তিনটা পাইপকে একসাথে চালু করে দেওয়া হলো, কিন্তু ট্যাঙ্কিটা ফুল হওয়ার 6 মিনিট আগে একে বন্ধ করে দেওয়া হয়েছে, সি কে বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে বলছে তাহলে এই পাইপ নেই ট্যাঙ্কিটা বা এই মানে চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ হবে। তাহলে আমরা ধরে নিব যেহেতু যেটা নির্ণয় করতে বলছে কি কত মিনিটে এটা পূর্ণ হবে সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি x মিনিটে চৌবাচ্চাটা পূরণ হয়েছে, এটা ধরে নিব। ঠিক আছে, ধরি x মিনিটে
চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে। ধরি এক্স মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে বলেন কোন পাইপটা কতক্ষণ ধরে চালু ছিল? এক্স মিনিটে কিন্তু চৌবাচ্চাটা পূরণ হয়েছে, তাহলে এ পাইপ কতক্ষণ চালু ছিল, বি পাইপ কতক্ষণ চালু ছিল, আর সি পাইপ কতক্ষণ চালু ছিল? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। এই পাইপ, কোন পাইপটা কতক্ষণ চালু ছিল? আমি ধরে নিচ্ছি যে পুরো চৌবাচ্চা পূর্ণ হতে এক্স মিনিট সময় লাগছে। প্লিজ একটু কমেন্ট করবেন, আমি আপনাদের কাছ থেকে আজকে থেকে রিভিউ নিচ্ছি একটু, যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। সম্পূর্ণ অঙ্ক অবশ্য বোঝেনি। আচ্ছা, ও ওঠেনি এখানে। আচ্ছা, তিনটা পাইপের তিনটাই কতক্ষণ চালু ছিল? রাইট, এটা এক্স মিনিটে, পুরোটা এক্স মিনিটে পূর্ণ হয়েছে। এবার তাকান, এই এ পাইপটা তাহলে কিন্তু এক্স মিনিটে চালু ছিল, বি পাইপটাও কিন্তু এক্স মিনিটে চালু ছিল, কারণ এ বি বন্ধ করিনি। কিন্তু সি পাইপটা 6 মিনিট আগে বন্ধ করে দিয়েছিলাম পূর্ণ হওয়ার, তাহলে যেহেতু এক্স মিনিটে পূর্ণ হয়েছে, তাহলে সি পাইপটা চলছে কিন্তু এক্স মাইনাস 6 মিনিট। এইটুকু বুঝতে হবে প্লিজ। ইয়েস, এ বি এক্স মিনিট ধরে চালু ছিল, কারণ এ বি তো বন্ধ করিনি, পূর্ণ হওয়া পর্যন্ত এই দুটো চালু ছিল। তাহলে যেহেতু পুরোটা পূর্ণ হয়েছে এক্স মিনিটে, তার মানে এ বি এক্স মিনিটে চালু ছিল। ওকে, কিন্তু সিটা যেহেতু 6 মিনিট আগে বন্ধ করে দিছি, তার মানে সি পাইপটা চালু ছিল টোটাল এক্স মিনিট থেকে 6 মিনিট বাদ দিব। ক্লিয়ার? এইবার ইকুয়েশন সাজাবো, সবাই মনোযোগ দিবেন। এইবার আমাকে বলেন এই এ পাইপ এটাকে পূরণ করে কয় মিনিটে? 12 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটুকু পূরণ করবে? 1/12। 1 মিনিটে পূরণ করে 1/12, কিন্তু চলছে কতক্ষণ? চলছে কিন্তু এক্স মিনিট, তাহলে 1 মিনিটে পূরণ করবে যদি 1/12, তাহলে এক্স মিনিটে কতটুকু পূরণ করবে? এক্স দিয়ে গুণ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই বি পাইপ 15 মিনিটে পুরোটাকে পূরণ করে, তাহলে 1 মিনিটে পূরণ করবে 1/15, কিন্তু বি পাইপটা চলছে কতক্ষণ? এক্স মিনিট, তাহলে 1 মিনিটে যদি পূরণ করে 1/15, তাহলে এক্স মিনিট ধরে চললে কতটুকু পূরণ হবে? এই পুরো চৌবাচ্চা কতটুকু পূরণ করবে এক্স মিনিটে? 1 মিনিটে পূরণ করছে 1/15, তাকে এক্স দিয়ে গুণ। এটাও পূরণ করছে, এ পাইপ পূরণ করছে, বি পাইপ পূরণ করছে, তাহলে দুইজন মিলে কতটুকু পূরণ করছে এটা? এবার সি পাইপ কি করছে? সি পাইপ কিন্তু খালি করে। সি পাইপ যেহেতু 20 মিনিটে পুরোটাকে খালি করে দেয়, তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে? 1/20। কিন্তু সি পাইপটা চলছে কতক্ষণ? x 6 মিনিট, তার মানে 1 মিনিটে যদি এতটুকু খালি করে, তাহলে x 6 মিনিটে কতটুকু খালি করবে? x 6 দিয়ে গুণ। এবার যেহেতু সি খালি করছে, তাহলে এরা দুজন পূরণ করছে বলে যোগ, আর এই যেহেতু খালি করতেছে তাহলে বিয়োগ। এইবার তাকান, এরা দুজন পূরণ করছে, এ খালি করছে, কিন্তু তিনজন মিলে এই জিনিসটাকে পূরণ হয়েছে না? পূরণ হয়েছে, তার মানে কি? পুরো কাজটা করছে, আর পুরো কাজ মানে কত? 1, এজন্য ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? জি, সাধারণত ইম্পর্টেন্ট ভাই। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা লসাগু করছি। লসাগু কত? 60। তাহলে এখানে 5 12 তে 60, 5 12 তে 60 মানে 5x, প্লাস এখানে 4 15 60 মানে 4x, মাইনাস 3 20 60, সেই 3 দিয়ে এখানে গুণ করলে 3x, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 3 6 18 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 5x আর 4x কত হয়? 9x। 9x থেকে 3x গেলে 6x প্লাস 18 ডিভাইডেড বাই 60। আচ্ছা, 60 এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হয়ে যাবে, এই 18 এর পাশে যে বিয়োগ হবে, তাহলে 6x ইজ ইকুয়াল টু 60 মাইনাস 18, 60 মাইনাস 18 মানে 42, 6x ইকুয়াল টু 42, x ইকুয়াল টু 7। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে কয় মিনিট? 7 মিনিট। উত্তর হচ্ছে 7 মিনিট। এই তো মণিশঙ্কর নাম, এই যে আপনি যে আমাকে ফোন দিয়েছিলেন, বলছিলেন যে এইগুলা দিয়ে করে দেবো। কেন ভাই? যে x 6 মিনিট এটি সম্পূর্ণ টাইম চালু ছিল, এই জন্য বলছি ভাই একটা মেথডে থাকেন। সব মেথড মাথার ভিতর নিলে পারে পরীক্ষা হলে কোনোটাই আসবে না মাথায়। কথা বুঝতে পারছেন? কেন আপনাকে আমি বলছি বুঝতে হবে, যে আপনি যে 1/20 দিচ্ছেন, কিন্তু 1/20 এর জায়গায় তো ও তো পুরো মিনিট চলে না, ও তো পুরোখানি পুরো টাইম ধরে চলছে। আমি আগেই বলেছি যে আপনি যে ভিডিও দেখেন, সেই ভিডিওতে শুধু সহজ টাইপের যে অঙ্ক আছে সেগুলোই করানো হয়। কথা বোঝা গেছে? নাহলে তো ভিডিওতে দেখবে না, শুধু প্রাথমিক স্টেপের অঙ্কগুলোই করানো হয়। যাই মাইন্ড করেন না, আমি আসলে আপনার ভালো চাই বলেই কিন্তু আপনাকে বলছি যে কোনো একটা প্রসেসে থাকেন। ওকে, তাহলে সবার বুঝতে অসুবিধা নেই, মুছে দিচ্ছি এটা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 102 গেল, এবার 104। 104 করে 103 করলে আমাদের এটা সমাপ্ত। তারপর আমরা চলে যাবো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। 104 এ কি বলছে দেখেন,
104 বলছে একটি ট্যাপ 6 ঘন্টা একটি ট্যাঙ্কি পূর্ণ করতে পারে। একটি ট্যাপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। অর্ধেক পূর্ণ হওয়ার পর একই আকৃতির আরো 3টা ট্যাপ খুলে দেওয়া হলো, খুলে দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ হয়। ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? আচ্ছা, তার মানে একটা ট্যাপ 6 ঘন্টায় একটা ট্যাঙ্কিকে পূর্ণ করতে পারে। আচ্ছা ঠিক আছে, একটা ট্যাপ আছে, মানে ট্যাঙ্কে একটা ট্যাপ আছে, সেই ট্যাপ দিয়ে 6 ঘন্টায় পূরণ হয়, পানি পড়লে 6 ঘন্টায় পূরণ হয়। অর্ধেক পূর্ণ হওয়ার পর, মানে ওই যে ট্যাপটা, যে ট্যাপ দিয়ে পূরণ হয় 6 ঘন্টায়, সেই ট্যাপটা চালু করে দিচ্ছে। মানে বিষয়টা এরকম, এটা হলো সেই ট্যাঙ্কি বা চৌবাচ্চা। তাহলে এই যে ট্যাপটা, এই ট্যাপ দিয়ে কি হয়, পানি পড়লে 6 ঘন্টায় এটা পূরণ হয়ে যায়, এই 6 ঘন্টায় এটা পূরণ হয়ে যায়। কিন্তু কি বলছে, এই ট্যাপটা মানে অর্ধেক পূর্ণ হওয়ার পর এই ট্যাপের সাথে আরো 3টা চালাই দিছে। এই পাশে ধরেন এই আরো 3টা, কোন পাশে দিব আরো 3টা, এই একই আকৃতির আরো 3টা চালাই দিছে। তাহলে কাহিনী কি, প্রথমে এই ট্যাপটা এই পুরো অর্ধেকটা পূরণ করছে। তাহলে এই প্রথম অর্ধেক পূরণ হচ্ছে কি, কোন ট্যাপ দিয়ে? একটা দিয়ে। কিন্তু পরের অর্ধেক পূরণ হচ্ছে কিন্তু এই একটা তো ছিলই, সাথে আরো 3টা কাজ করছে, মানে মোট 4টা ট্যাপ দিয়ে পূরণ হচ্ছে, তাই না সেটা? আচ্ছা, তাহলে আমাকে বলেন তো, এই ট্যাপটা যদি 6 ঘন্টায় পুরোটা পূরণ করে, তাহলে এই অর্ধেক পূরণ করতে কয় ঘন্টা লাগছে? অর্ধেক পূরণ করতে, তাহলে আমি বলি যে প্রথম অর্ধেক পূরণ হতে সময় লাগবে ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2, 3 ঘন্টা। কেন? কারণ যেহেতু 6 ঘন্টায় পুরোটা পূরণ করে, তাহলে অর্ধেক পূরণ করতে অর্ধেক সময় লাগবে। আচ্ছা, এবার দেখেন এই অর্ধেক পূরণ হওয়ার পর মোট ট্যাপ কয়টা? আগে যেটা ছিল সেটা তো আছে, সাথে আরো একই আকৃতির 3টা, মোট ট্যাপ 4টা। তাহলে বাকি অর্ধেক পূরণ হবে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4টি ট্যাপ দ্বারা। আচ্ছা, 4টি ট্যাপ দ্বারা, যেহেতু একই আকৃতির 4টি ট্যাপ, তার মানে এদের ক্ষমতাও সমান, অর্থাৎ এও 6 ঘন্টায় পূরণ করে, এরাও কিন্তু 6 ঘন্টায় একা পূরণ করে দিতে পারবে। তাহলে যেহেতু, এখন বলেন তো, এই অর্ধেক, মনোযোগ দেন, এই পুরোটা 6 ঘন্টায় পূরণ করতে হলে এই অর্ধেক পূরণ করতে কয় ঘন্টা সময় লাগবে? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে যদি একটা ট্যাপ চালু থাকতো তাহলে 3 ঘন্টায় এটা পূরণ হয়ে যেত, কিন্তু ট্যাপ কয়টা? 4টা। তাহলে ওই 3 ঘন্টার কি 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। বোঝা গেছে সেটা? তার মানে ট্যাপ দ্বারা, তাহলে অতএব বাকি অর্ধেক পূরণ হতে সময় লাগবে ইজ ইকুয়াল টু টোটাল, মানে 6 ঘন্টায় একজন পূরণ করতে পারে, এরকম কয়জন চলছে? একজন আর 3জন, 4জন, তাহলে 4 দিয়ে ভাগ, তাহলে এত ঘন্টা, সরি 6 না 3 ঘন্টা, 3 ভাগ 4। কেন? কারণ পুরোটা তো পূরণ করা লাগবে না, পূরণ করতে হবে অর্ধেক। তাহলে পুরোটা পূরণ করতে 6 ঘন্টা লাগলে এই অর্ধেক পূরণ করতে একজনের লাগতো 3 ঘন্টা, কিন্তু এরকম কয়জন চালু হয়েছে? 4জন, এই জন্য 4 দিয়ে ভাগ, তাহলে এত ঘন্টা। তার মানে প্রথম অর্ধেক পূরণ করতে লাগছে 3 ঘন্টা, আর পরের অর্ধেক পূরণ করতে লাগছে এতটুকু। তার মানে মোট টাইম কত? এটার সাথে এটা যোগ হবে, যেহেতু এটা ফ্র্যাকশন আসছে, এই ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করে দিই। তাহলে 3/4 মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 4 15 60, 3 15 কত? 45 মিনিট। তার মানে কি, প্রথম অর্ধেক পূরণ করছে 3 ঘন্টায়, আর পরের অর্ধেক পূরণ করছে 45 মিনিটে। তাহলে ওদের মোট সময় লাগছে, সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। আশা করি বুঝতে পারছেন, 3 ঘন্টা 45 মিনিট। জি 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 জি। ভাই সব তো মুখে মুখে হবে না, এটা আপনি এভাবে করতে পারছেন, সমস্যা নেই, কিন্তু এগুলো যদি আকৃতি সমান না হতো তাহলে তো মুখে মুখে হতো না। তাহলে আমরা কি ধরতাম যে এইটুকু পূরণ হতে 4টা ট্যাঙ্কের x ঘন্টা লাগছে, তখন ওই ইকুয়েশন তৈরি করে আবার ওই x এর মান বের করতাম। মুখে মুখে হলেও সমস্যা নেই, আপনি যেটা এটা এইভাবে করে দিলেও রিটেনে হবে, যদি এটা রিটেনে জীবনও আসবে না এতগুলো এরকম অঙ্ক। আপনাদের মুখে মুখে করে দিলে দোষ, ইকুয়েশন দিয়ে করে দিলেও দোষ, কি যে করবো আসলে। আচ্ছা, এবার দেখছি লাস্ট অঙ্ক, এটা সেটা হচ্ছে 103। আচ্ছা, 103 নাম্বার প্রশ্ন দেখেন। 103 নাম্বারে বলছে, দেখেন ইকুয়েশন দিয়ে করতাম যদি এই 3টা ট্যাপের কি ক্ষমতা ভিন্ন ভিন্ন হতো, যদি একই ক্ষমতার, তাহলে আমি তো বুঝতে পারছি যে
চারটা ট্যাপ চলছে, তাহলে 4/1 সময় লাগবে। দেখেন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট সময় লাগলো। আচ্ছা, প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, এবার দেখেন অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, একটু ডিফারেন্ট। 100 কত? 103। আচ্ছা, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তার মানে এখানে ধরেন দুইটা নল আছে, এই যে একটা চৌবাচ্চা, এখানে দুইটা নল আছে, এটা দিয়ে যদি পানি পড়ে এবং এটা দিয়ে যদি পানি পড়ে, তাহলে টোটাল টাইম লাগে হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা 8 মিনিট, টোটাল 8 মিনিট সময় লাগে। আচ্ছা, এখন কি বলছে? দুইটাকে একসাথে চালু করে দেওয়ার 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দিছি। দুইটাকে একসাথে চালু করে দিছি। আচ্ছা, এরপরে কি করছি? 4 মিনিট পরে প্রথমটা বন্ধ করছি। তাহলে তো দুইজন যদি একসাথে সব সময় চালু থাকে তাহলে 8 মিনিট লাগে। তাতে যদি দুইজন মিলে 4 মিনিট ধরে পানি পূরণ করছে, তারপরে যেহেতু প্রথমটা বন্ধ করে দিছি, তাহলে তো ভাই টোটাল 8 মিনিটে পূর্ণ হবে না, স্বাভাবিক। তাহলে এবার দ্বিতীয় নল, তাহলে 4 মিনিট পর কি প্রথম নল চালু ছিল? ছিল না। 4 মিনিট পর কিন্তু শুধু দ্বিতীয় নল চালু ছিল। তাহলে এই দ্বিতীয় নল, এতে কি হলো? এতে আরো 6 মিনিট লাগবে। মানে ওই যে 4 মিনিট, প্রথমে 4 মিনিটে দুইজন চালু ছিল, তারপরে আরো 6 মিনিট লাগছে যখন শুধু এই প্রথম নল বন্ধ ছিল, দ্বিতীয় নল দিয়ে চলছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, এবার দেখেন তাহলে এখন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে যে এই দুইটা নল দ্বারা পৃথক ভাবে কত সময় পূর্ণ হয়। তার মানে এই নলটা যদি শুধু এই নলটা চালু থাকে তাহলে টোটালটা পূরণ হতে কত সময় লাগবে, বা শুধু এই নলটা যদি চালু থাকে তাহলে তো টোটালটা পূরণ হতে কত সময় লাগবে। তার মানে এতক্ষণ ধরে আমরা যে অঙ্ক করছি সেখানে কি দেওয়া ছিল? যে অবধি দুটি নল যথাক্রমে এত মিনিট এবং এত মিনিটে পূরণ করতে পারে, দুইজন একসাথে কত মিনিটে পূরণ করতে পারে। আর এই অঙ্কে দুইজন একসাথে কত মিনিটে পূরণ করতে পারে সেটা দেওয়া আছে, আর এরা পৃথক ভাবে কত মিনিট লাগাবে সেটা নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ, এই জন্য আমরা কি করব? আচ্ছা, এই জন্য আমরা কি করব? অপশন টেস্ট করব, ওপিটি মেথড। অপশন টেস্ট করব। অপশনে কি দেওয়া আছে দেখেন, অপশনে কিন্তু দেওয়া আছে যে দুইটা নল পৃথক ভাবে কত সময় লাগায়। এক নাম্বার অপশনে কি আছে? এক নাম্বার অপশনে আছে 18 মিনিট ও 12 মিনিট। দুই নাম্বার অপশনে কি আছে? দুই নাম্বার সাথে 15 মিনিট ও 12 মিনিট। তিন নাম্বার অপশনে কি আছে? 24 মিনিট ও 12 মিনিট। আচ্ছা, চার নাম্বার অপশনে কি আছে? 10 মিনিট ও 15 মিনিট। এই হলো আমার, দেখবেন আপনাদের শীটে অপশন দেওয়া আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা সবাই জানি যে দুইটা নল, কোন একটা নল এ ও বি, দুটি নল একটা চৌবাচ্চাকে যথাক্রমে 24 মিনিট ও 12 মিনিটে পূর্ণ করতে পারে। দুইটাকে খুলে দিলে কত সময় লাগবে? দুইটাকে খুলে দিলে একসাথে কত সময় লাগবে? তখন কি করি? মনে আছে যে টোটাল টাইম বের করার সূত্র কি? টোটাল টাইম ইকুয়াল টু গুণফল ভাগ যোগফল। তাইলে আমি ধরে নিচ্ছি এটা হলো প্রথম নল এই মিনিটে পূরণ করে, দ্বিতীয় নল এই মিনিটে পূরণ করে, এক নাম্বার অপশন। এবার তাকান প্লিজ, তাহলে টোটাল টাইম ইজ ইকুয়াল টু কিভাবে করি? গুণফল ভাগ যোগফল। মানে যে 18 গুণ 12 ডিভাইডেড বাই যোগফল, মানে 18 যোগ 12 মানে 30। 6 দিয়ে কাটি, 5 6 30, 3 6 18। তাহলে দেখেন ফ্র্যাকশন 3 12 36 ডিভাইডেড বাই 5 মিনিট। তার মানে প্রথম অপশন দিয়ে টাইম আসলো কত? মানে দুইজন যদি একসাথে চলে তাহলে এত মিনিট সময় লাগে, কিন্তু অঙ্কে বলা আছে দুইজন একসাথে চললে 8 মিনিট সময় লাগবে। মানে যে অপশন দিয়ে আমাদের 8 মিনিট আসবে সেটা হলো উত্তর। তাহলে এক নম্বর অপশন আমাদের কি শর্ত স্যাটিসফাই করলো না? বাদ। আচ্ছা, এবার দুই নম্বর অপশন আছি, তাহলে টাইম বের করব কিভাবে? গুণফল ভাগ যোগফল। তাহলে 15 গুণ 12, আচ্ছা 15 গুণ 12 ডিভাইডেড বাই 15 যোগ 12 মানে 27। 3 দিয়ে কাটা যায়, 3 9 27, 3 4 12, আর তো কাটা যায় না। তাহলে 4 15 60 ডিভাইডেড বাই 9 এত মিনিট। তাহলে কি এতে কি 8 মিনিট আসছে? আসেনি, তার মানে এটা উত্তর না। দুই নম্বর অপশন বাদ। এবার তিন নম্বর অপশন দেখছি। তিন নম্বর টাইম টি ইকুয়াল টু কি? গুণফল ভাগ যোগফল। তাহলে 24 গুণ 12 ডিভাইডেড বাই 24 যোগ 12 কত? 36। 3 12 36, 3 আসছে 24, রাইট। তার মানে আমার এই 3 নাম্বার অপশন দিয়ে 8 মিনিট আসছে। অঙ্কে বলা ছিল যে টোটাল টাইম লাগে 8 মিনিট, তার মানে 3 নাম্বার অপশন উত্তর। বুঝা গেছে? দেখেন অঙ্ক কিন্তু রিভার্স, আমরা অপশন টেস্ট দিয়ে করে ফেললাম। সব ভাবে আমাকে এইজন্য বলছি যে অঙ্ক আসলে বিভিন্ন ভাবে করার আপনাকে কি ক্যাপাসিটি তৈরি করতে হবে, তাহলে কোনো না কোনো একটা জিনিস আপনার মাথায় কি ক্যাচ করবে। কিন্তু আপনি একটা মেথডই করে গেছেন তাহলে তখন ঝামেলা। তাহলে আবার বলছি, এই দেখেন এই যে গুণফল ভাগ যোগফল দিয়ে আমরা কিন্তু এই সূত্রটাকে কিন্তু অ্যাভয়েড করছি না। এটাও লাগবে, যদি দুইটা নল আসে তখন আমরা এটা করবো, সমস্যা কি? ক্লিয়ার? জি, আপনারা বুঝতে পারছেন সবাই অপশন টেস্টের ব্যাপারটা?
ওকে, তাহলে মুছে দিচ্ছি। এবার মূল বিষয়টা কি, যে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব। আচ্ছা, এবার দেখেন, এবার একটু মনোযোগ দেন। তাহলে কি বলছে, অঙ্কে বলা আছে যে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূরণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দিচ্ছি। তার মানে বিষয়টা হলো এরকম, মনোযোগ দেন। প্রথম 4 মিনিট কিন্তু দুইটা নলই খোলা ছিল, মানে দুইটা নল দিয়ে পানি পড়ছে। কিন্তু 4 মিনিট পরে যে 6 মিনিট, পরের যে 6 মিনিট, ওই 6 মিনিট কিন্তু ভাইয়া, ওই 6 মিনিট কিন্তু কি ছিল না, ওই 6 মিনিট কিন্তু প্রথম নল খোলা ছিল না, শুধু দ্বিতীয় নল খোলা ছিল, রাইট? তার মানে পরবর্তী 6 মিনিটে শুধু দ্বিতীয় নল দ্বারা পানি পড়ছে। তাহলে প্রথম 4 মিনিট কে কে কাজ করছে? প্রথম 4 মিনিট কিন্তু দুইটা নলই কাজ করছে। তাহলে আমি বলি, দেখেন, তাহলে প্রথম 4 মিনিটে কতটুকু পূরণ হয়েছে এটা আমরা বের করবো। মনোযোগ দেন, প্রথম 4 মিনিটে এই চৌবাচ্চার কতটুকু পূরণ হয়েছে। কেন করছি এটা? কারণ প্রথম 4 মিনিটে যেহেতু এই দুইটা নলই চালু ছিল, কারণ তাহলে ওই দুইটা নল দিয়ে কতটুকু পূরণ করছে সেটা বের করবো। কেন বের করছি বলছি। তাহলে প্রথম 4 মিনিটে দুটি নল দ্বারা পূরণ হয়, দুটি নল দ্বারা পূরণ হবে ইজ ইকুয়াল টু কতটুকু। এবার তাকান প্লিজ, এরা দুইজন মিলে টোটালটা পূরণ করে কয় মিনিটে? 8 মিনিটে। মনোযোগ দিন প্লিজ, এবার বোঝার চেষ্টা করেন। দুইজন মিলে টোটালটা পূরণ করে কয় মিনিটে? 8 মিনিটে। তাহলে আমি কি বলতে পারি, এই টোটালটা মানে কত অংশ? এক অংশ। তাহলে এক অংশ পূরণ করে 8 মিনিটে। আচ্ছা, 8 মিনিটে পূরণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূরণ করবে 1/8 অংশ। আমরা তো এটা করেই আসছি রে ভাই, যে টোটালটা যদি 8 মিনিটে পূরণ করে তাহলে 1 মিনিটে কতটুকু পূরণ করবে? 1/8, যেটা এইভাবে আসে। তাই এই 8 মিনিটে যদি এই দুইজন মিলে কতটুকু পূরণ করে? পুরোটা। তাইলে 1 মিনিটে কতটুকু পূরণ করবে? এই দুইজন মিলে 1 মিনিটে পূরণ করবে 1/8 অংশ। বোঝা গেছে? কিন্তু এরা দুইজন কি 8 মিনিট চলছে? কয় মিনিট চলছে? 4 মিনিট। তাহলে 1 মিনিটে পূরণ করে 1/8 অংশ, তাহলে 4 মিনিটে পূরণ করবে, এটা 4 দিয়ে গুণ, তাহলে ইজ ইকুয়াল টু হাফ অংশ। বোঝাই যাচ্ছে যে 8 মিনিটে যদি পুরোটা পূরণ করে তাহলে 4 মিনিটে হাফ পূরণ করবে। কিন্তু কিভাবে আসে সেটা দেখালাম। কেন? কারণ যদি এরকম 8 মিনিট না বলে 6 মিনিট বলতো তখন তো ঝামেলা হয়ে যেত। আচ্ছা, তাহলে কি করব? 1/8 * 4 ইজ ইকুয়াল টু হাফ অংশ। ক্লিয়ার? আশা করি বুঝছেন। তার মানে এই দুইটা নল 4 মিনিটে এই 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 চৌবাচ্চা কতটুকু পূরণ করছে? হাফ অংশ পূরণ করছে। এইবার তাকান, এই যে হাফ অংশ পূরণ হয়েছে, এই হাফ অংশ পূরণ হয়েছে কোনটা দ্বারা? এই নল এবং এই নল, দুই নল দ্বারা। তাইলে এই 4 মিনিট পরে কিন্তু প্রথম নল বন্ধ করে দিছি। তাহলে বলেন তো, হাফ অংশ যদি পূরণ হয় তাহলে আর ফাঁকা আছে কয় অংশ? আর হাফ অংশ। সেই হাফ অংশ তাহলে পূরণ হয়েছে নিশ্চয়ই দ্বিতীয় নল দ্বারা। কেন? কারণ এই 4 মিনিটের পরে কিন্তু প্রথম নল খোলা ছিল না। তার মানে এই হাফ অংশ পূরণ হওয়ার পরে আরো যে হাফ অংশ আছে, মানে যতটুকু আছে সেইটুকু পূরণ করছে একমাত্র দ্বিতীয় নল। এবং কয় মিনিটে? 6 মিনিটে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে অতএব বাকি কতটুকু? 1 - হাফ। কেন 1 - হাফ? টোটাল হচ্ছে 1 আর এই দুইজন মিলে পূরণ করছে হাফ। তাহলে 1 থেকে হাফ বাদ দিলে ইজ ইকুয়াল টু হাফ। বলতে পারেন যে ভাই হাফ দেখাই যাচ্ছে, আবার 1 - হাফ কেন করলেন? কারণ সবসময় যে হাফ হবে এরকম তো নাও হতে পারে। 1/3 অংশ আসতো, তখন তোমার 2/3 আসতো। ক্লিয়ার? বাকি হাফ অংশ পূরণ হবে, আচ্ছা, পূরণ হয়েছে দ্বিতীয় নল দ্বারা। দ্বিতীয় নল দ্বারা কয় মিনিটে? 6 মিনিটে। আচ্ছা, বলাই আছে 6 মিনিটে, মানে পরবর্তী বলছে যে তাহলে প্রথম নল বন্ধ, 4 মিনিট পরে প্রথম নল বন্ধ করে দিলাম, পরবর্তী 6 মিনিটে কি হলো? দ্বিতীয় নল এটাকে পূরণ করবে। আচ্ছা, তার মানে দ্বিতীয় নল পরবর্তী 6 মিনিটে কত অংশ পূরণ করছে? হাফ অংশ। তাহলে এই দ্বিতীয় নল যদি হাফ অংশ 6 মিনিটে পূরণ করে, তাহলে এই দ্বিতীয় নল একা একা যদি, তাহলে এই দ্বিতীয় নল কিন্তু 6 মিনিটে একা একা হাফ অংশ পূরণ করছে। তাহলে এই দ্বিতীয় নল এই একা একা যদি হাফ অংশ পূরণ করে 6 মিনিটে, তাহলে একা একা ফুল অংশ পূরণ করবে কয় মিনিটে? হাফ অংশ পূরণ করতে যদি 6 মিনিট লাগে, তাহলে ফুল অংশ পূরণ করতে 6 × 12 মিনিট লাগবে। বুঝা গেছে? তাহলে এবারে কিভাবে লিখবো? আমরা এইভাবে লিখবো যে দ্বিতীয় নল হাফ অংশ পূরণ করে ইজ ইকুয়াল টু 6 মিনিটে। অতএব দ্বিতীয় নল এক অংশ পূরণ করে, এই 2 উপরে যায় 6 × 2। বোঝাই যাচ্ছে হাফ যদি 6 মিনিট হয় তাহলে ফুল অংশ 12 মিনিটে হবে।
তাহলে আমরা দ্বিতীয় নল একা একা কয় মিনিটে পূরণ করবে সেটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা এখন আমাকে প্রথম নল একা একা কয় মিনিটে পূরণ করে সেটা বের করতে হবে। আচ্ছা সেটা আমরা কিভাবে বের করব দেখেন, মুছে দিই। হ্যাঁ মুছে দিব। আচ্ছা তাহলে আমরা কিন্তু একটা ইনফরমেশন পাইছি। আচ্ছা এখন দেখেন আমি একটু অঙ্কটা তুলে দিচ্ছি, অঙ্কটা এখান থেকে সরাই দিচ্ছি। আচ্ছা এবার দেখেন, এখন বলেন তো এই যে প্রথমে যে হাফ অংশ পূরণ করছে এই হাফ অংশের মধ্যে কে কে ছিল? এই হাফ অংশের মধ্যে কিন্তু এরা দুইজনই ছিল। এবার কিন্তু আমি একটা ইনফরমেশন পেয়ে গেছি। কি ইনফরমেশন পেয়ে গেছি? সেই ইনফরমেশন হচ্ছে যে পুরো নলটাকে দ্বিতীয় নলটা 12 মিনিটে পূরণ করতে পারে। তাহলে প্রথমে দুইজন, প্রথম নল আর দ্বিতীয় নল কয় মিনিট চালু ছিল? 4 মিনিট চালু ছিল। তাহলে ওই 4 মিনিটে তো যে হাফ পূরণ হচ্ছে সেই হাফের মধ্যে প্রথম নল কিছু পূরণ করছে, দ্বিতীয় নল কিছু পূরণ করছে। এখন আমি এটা বের করব যে প্রথমে যে হাফ অংশ পূরণ হয়েছিল সেই হাফ অংশের মধ্যে দ্বিতীয় নল কতটুকু পূরণ করছিল, এখন সেটা বের করা যাবে যেহেতু আমরা দ্বিতীয় নল টাইমটা পেয়ে গেছি। তাহলে প্রথম 4 মিনিটে দ্বিতীয় নল দ্বারা পূরণ হয়েছিল ইজ ইকুয়াল টু, দেখেন দ্বিতীয় নল টোটাল চৌবাচ্চাকে পূরণ করে কয় মিনিটে? দ্বিতীয় নল টোটাল চৌবাচ্চাকে পূরণ করে কয় মিনিটে? 12 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটুকু পূরণ করে 1/12? দেখেন তাহলে প্রথম কয় মিনিটে? প্রথম 4 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি 1/12 অংশ পূরণ করে তাহলে প্রথম 4 মিনিটে প্রথম নল না দ্বিতীয় নল প্রথম 4 মিনিটে পূরণ করেছিল। দ্বিতীয় নল 4 মিনিটে প্রথম 4 মিনিটে দ্বিতীয় নল দ্বারা প্রথম 4 মিনিটে দ্বিতীয় নল দ্বারা পূরণ হয়েছিল। কতটুকু হয়েছিল? তাহলে দ্বিতীয় নল যেহেতু সম্পূর্ণটাকে 12 মিনিটে পূরণ করে তাহলে 1 মিনিটে পূরণ করবে 1/12 অংশ। তাহলে প্রথম 4 মিনিটে কতটুকু পূরণ করবে? 4 দিয়ে গুণ, তার মানে 1/3 অংশ। তার মানে প্রথম 4 মিনিটে দ্বিতীয় নল পূরণ করেছিল 1/3 অংশ। এবার তাকান দুইজন মিলে কতটুকু পূরণ করেছিল? দুইজন মিলে করেছিল হাফ। তার ভিতরে দ্বিতীয় নল কিন্তু এই প্রথম 4 মিনিটে হাফ 1/3 অংশ পূরণ করছে। তাইলে প্রথম নল কতটুকু পূরণ করছে? দুইজন মিলে যদি এইটুক করে আর প্রথম নল যদি এইটুক করে তাহলে এই দুইজনের মিলে যেটুকু করছে সেটা থেকে যদি এটা বাদ দেই তাহলে প্রথম নল ওই 4 মিনিটে কতটুকু পূরণ করছে সেটা বের হবে। ওকে, তাহলে আমি কি লিখবো? অতএব প্রথম 4 মিনিটে প্রথম নল দ্বারা পূরণ হয়েছিল এই টোটাল পূরণ করছে প্রথম 4 মিনিটে কিন্তু হাফ, এক না কিন্তু প্রথম 4 মিনিটে যতটুকু পূরণ করছে দুইজন মিলে হাফ। তার ভিতরে দ্বিতীয় নল পূরণ করেছিল 1/3 অংশ, এটা বাদ দিলাম 6 লসাগু, তাহলে উপরে 3 মাইনাস 1/6 অংশ। তার মানে প্রথম নল পূরণ করেছিল কত? 1/6 অংশ। এবার তাকান তার মানে প্রথম 4 মিনিটে প্রথম নল পূরণ করেছিল 1/6 অংশ, রাইট? তার মানে 1/6 অংশ পূরণ করতে প্রথম নলের কয় মিনিট লাগছে? একা 4 মিনিট। তার মানে আমি বলতে পারি 1/6 অংশ পূরণ করতে লাগে 4 মিনিট। অতএব টোটালটা মানে এক অংশ পূরণ করতে লাগে 6 উপরে উল্টে যাবে 4 6 24 মিনিট। তাহলে উত্তর হচ্ছে 24 মিনিট। দেখেন মূল নিয়ম যে জানাটা ভালো না সেটা বলছি না, মূল নিয়ম জানাটা অবশ্যই ভালো। পরীক্ষা হলে কি এটা করার সময় আছে ভাই? পরীক্ষা হলে এই করার সময় আছে? জি মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝছেন। অপশন টেস্ট করবেন এই অঙ্ক যদি আসে। হ্যাঁ এবার আমি এই চ্যাপ্টার ক্লোজড। আপনাদের প্রবলেম সলভিং আপাতত একটু বন্ধ রাখছি, করে দিব, সমস্যা নাই, সবই করে দিব। এখন আমি চলে যাব মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যদিও সহজ কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ। আচ্ছা মিরর ইমেজ ওয়াটার ইমেজ করার জন্য তো আমার স্পেশাল জিনিস লাগবে, সেটা হলো সমস্যা নাই আমি খাতাই করে ফেলবো। এর আগে কে ভাই একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন। 28 দাগ আজকে না করে দিব, যেহেতু বাদ করে গেছে করে দিব, সমস্যা আমাকে একটু সময় দেন 20 সেকেন্ড, আমি একটু খাতা নিয়ে। আরে ভাই ধারণা কি, অঙ্কই তো করে দিব। বলে ধারণা দিতেন যদি ফ্রেন্ড স্রোত সম্পর্কে, এটা তো অঙ্কই তো করে দিব, তো ধারণা কি দেবো ভাই? অঙ্ক করে দিব না আমি? অঙ্ক না করে আমি কোর্স কমপ্লিট করবো নাকি? ধারণার কি আছে, পুরোটাই করে দিব। এত অধৈর্য হবেন না প্লিজ।
আচ্ছা, মিরর ইমেজ and water image. আচ্ছা, এখন দেখেন আচ্ছা, আয়না বা দর্পণে কি ধরনের ঘটনা ঘটে এই বিষয়টা একটু আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আচ্ছা, এবার দেখেন যে আয়নার সামনে আমরা সবাই কিন্তু কম বেশি দাঁড়াই, তাই না? আয়নার সামনে আমরা সবাই কম বেশি দাঁড়াই। আয়নাতে কি ধরনের ঘটনা ঘটে এই বিষয়টা একটু প্রথমে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে দর্পণে যখন আপনি দাঁড়ান, প্রথমে মিরর ইমেজ দেখেন। শোনেন, শর্টকাট কিন্তু একদম সহজ, শর্টকাট কিন্তু একদম সহজ, কিছুই করা লাগবে না। আপনাকে আমি একটা টেকনিক শিখাই দেবো, প্রশ্ন যেভাবেই দিক আপনি পারবেন, যেভাবেই আসুক প্রশ্ন, সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আগে কনসেপ্টটা বোঝা লাগবে। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আপনি যখন আয়নার সমতল দর্পণ, আমরা এখানে কিন্তু সমতল দর্পণ নিয়ে আলোচনা করছি, গলীয় দর্পণ না। সমতল দর্পণের সামনে মানে আয়নার সামনে আমরা যখন দাঁড়াই তখন কি হয়? আয়নাতে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথা, আপনার প্রতিবিম্ব হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বলছি প্রতিবিম্ব, প্রতিবিম্ব ইমেজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিবিম্বে কি হয়? আপনার চেহারা যখন আপনি দেখেন, আপনার মাথা কিন্তু উপরের দিকে, তাহলে প্রতিবিম্ব যে দেখছেন, প্রতিবিম্বের মাথা কিন্তু, আপনার মাথা আকাশের দিকে, প্রতিবিম্বের মাথাও কিন্তু আকাশের দিকে। তাহলে টপ, আপনার টপ যেদিকে, প্রতিবিম্বের টপ কিন্তু সেদিকে, মানে টপে কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ টপ পয়েন্টে যদি যে বিন্দুটা আছে, প্রতিবিম্বের টপ পয়েন্টে ওই বিন্দুটা দেখাবে। ওকে, আচ্ছা, আপনার পা যেদিকে, প্রতিবিম্বের পাও কিন্তু সেদিকে। আপনার পা মাটিতে, প্রতিবিম্বের পাও কিন্তু আয়নার ভেতরে কি মাটিতে আছে। তার মানে টপ এবং বটম চেঞ্জ হয় না। আয়নাতে টপ আর বটম কিন্তু চেঞ্জ হয় না। টপের পজিশন টপে, বটমের পজিশন বটম। কিন্তু আপনি দেখবেন যদি আপনি ডান হাত দিয়ে খান, আয়নার সামনে দাঁড়ায় মনে হবে যে আপনি, আপনার প্রতিবিম্ব মনে হচ্ছে বাম হাত দিয়ে খাচ্ছে। তার মানে ডান পাশের জিনিসগুলা বাম পাশে দেখায়, আর বাম পাশের জিনিসগুলা ডান পাশে দেখায়। এই টপিকে শীট দেওয়া হবে না, এটা আপনারা নিজে নিজে নোট করে নিতে হবে, ঠিক আছে? এই টপিকে শীটটা আমি দিতে পারছি না মানে কি, আমি লেখালেখির চেষ্টা করছি, বাট এখানে কিছু চিত্র আছে যেটা মানে আঁকতে পারছিলাম না কম্পিউটারে, ওটা হয়তো আঁকা যাবে, আমি পারছিলাম না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছি, ডান পাশের জিনিসগুলো বাম পাশে দেখাচ্ছে, বাম পাশের জিনিসগুলো ডান পাশে দেখাচ্ছে। এটাই চেঞ্জ। বাম পাশের জিনিস ডান পাশে, ডান পাশের জিনিস বাম পাশে দেখাবে। ওকে, কিন্তু উপরে নিচে কি থাকবে? উপর নিচে সমান থাকবে। আচ্ছা, আপনারা খুব ভালো পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে শর্টকাট বোঝার আগে আমাদের বেসিকটা বোঝা দরকার। তাহলে কি ধরনের ঘটনা ঘটে? ধরেন যে একটা ওয়ার্ড আমি দিচ্ছি, সরি একটা বর্ণ দিচ্ছি, আমি মনে করেন ই একটা বর্ণ, এই যে ই একটা বর্ণ, এই বর্ণটাকে যদি আমরা দর্পণে দেখি, তাহলে কেমন হবে? আমি আগেই বলছি টপ এবং বটম কিন্তু ফিক্স থাকবে। তার মানে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু দেখেন, এই লাইনটা এরকমই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু এই ডান পাশের জিনিসগুলো বাম পাশে চলে আসবে। তার মানে এই লাইন, এই দাগ চলে আসবে এই পাশে, এই দাগ চলে আসবে এই পাশে, এই দাগ চলে আসবে এই পাশে। তার মানে এই ই কে আমরা যদি দর্পণে দেখি এরকম দেখতে পাবো। বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ডি দেখি, এই যে ডি, এই ডি কে যদি আমি দর্পণে দেখি তাহলে কেমন দেখাবে? এই ডি যখন দর্পণে চলে যাবে তখন এই যে দেখেন, এই টপে কিন্তু টপ মানে এই পয়েন্ট কিন্তু এরকমই থাকবে, মানে এই লাইনটা কিন্তু এরকমই থাকবে। কিন্তু এইটা ডান পাশে ছিল, এই পেটটা বাম পাশে চলে আসবে, ঘুড়িটা চলে আসবে এই পাশে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন দেখেন যদি এফ হয়, এফ এফ এরকম না, তাহলে এটা যখন দর্পণে যাবে এই লাইনটা কিন্তু ঠিকই থাকবে। এই লাইনটা যদি ঠিক থাকে তাহলে দর্পণে গেলে এই লাইন ঠিকই থাকবে, কিন্তু এই ডান পাশের জিনিসগুলো বাম পাশে চলে আসবে। এইটা আসবে এই পাশে, এটা আসবে এই পাশে, এরকম দেখাবে। একদম সিম্পল। কিছু কিছু জায়গায় একটু ঝামেলা আসে, সেটা আমাদের একটা লাগবেই না। আমি তো আগেই বলছি, আমি একটা শর্টকাট আমরা করে দিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে আবার বলছি টপ এবং বটম ঠিক থাকবে, যেমন এম। এবার আমি যদি বলি এম, এম এরকম না, তাহলে দেখেন এই লাইন যেরকম আছে সেরকম থাকবে, এই লাইন যেরকম আছে সেরকম থাকবে। এইটা এই পাশে দেখালেও কিন্তু আমরা চেঞ্জ বুঝতে পারবো না। তার মানে এম বর্ণটা দর্পণে যেরকম বাস্তবেও সেরকম। এরকম কিছু বর্ণ আছে যে দর্পণেও যেরকম বাস্তবেও সেরকম, সেরকম কয়েকটা বর্ণ আছে, আমরা সেই বিষয়গুলো দেখবো। যেমন ও, ও বর্ণটা কি? এটা তো চেঞ্জ বুঝতে পারবেন না, চেঞ্জ হবে কিন্তু আপনি বুঝতে পারবেন না, একই রকম দেখাবে। যদি এখানে একটা ফুটা দিয়ে রাখতেন
এই ওর এখানে একটা ফুটা আছে, সেই ফুটাটা এখান থেকে এই পাশে চলে আসে, তখন চেঞ্জ বোঝা যেত। যেমন এ এরকম, তাহলে এই পাশ চলে যাবে এই পাশে, আর এই পাশ চলে আসবে এই পাশে, কিন্তু আমরা চেঞ্জ বুঝতে পারবো না। কেন? কারণ এই বাহুটাও যেরকম এই বাহুটাও সেরকম। কিন্তু কিছু কিছু জায়গায় এর এক পাশ চিকন থাকে আর এক পাশে এরকম মোটা থাকে, দেখবেন, কিন্তু খেয়াল করবেন, এগুলা কিন্তু খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এরকম থাকবে, তখন দর্পণে মনে করেন এত চেঞ্জ হয় না, কিন্তু ভাই এই মোটা ঠ্যাং এই পাশে চলে আসবে, তাহলে মোটা ঠ্যাং তখন এই পাশে আসবে আর চিকন ঠ্যাং এই পাশে যাবে। বোঝা গেছে সেটা? ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এ, তারপরে ধরেন হচ্ছে আপনার ভি, এই যে ভি, তাহলে ভি এর এই ঠ্যাং এই পাশে আসলো আর এই ঠ্যাং এই পাশে গেল, আমরা বুঝতে পারবো না চেঞ্জ, তার মানে ভি এরও চেঞ্জ বোঝা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে ডাব্লিউ, এই দেখেন ডাব্লিউ এই ঠ্যাং এই পাশে আসবে এই ঠ্যাং এই পাশে যাবে, কিন্তু আমরা চেঞ্জ বুঝতে পারবো না। ডাব্লিউ একই, মানে বাস্তবেও যেরকম দেখায় ইমেজেও সেরকম দেখায়, আয়নাতেও সেরকম দেখায়। আচ্ছা, এরকম মোট বর্ণ কয়টা আছে? এরকম মোট বর্ণ আছে ভাইয়া 2 4 6 8 10 11, এরকম 11টা বর্ণ আছে। আমরা বলছি এই যে ক্যাপিটাল লেটার কয়টা আছে? 11টা, যা বাস্তব এবং দর্পণে একই রকম দেখায়। আমি বলে দিব কয়টা আছে, সেটাও আপনাকে বলে দিব, টেনশন করার দরকার নেই, কারা কারা সেটাও বলে দিব, লেখাই আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই পয়েন্টটা আমরা লিখবো যে দর্পণে, আচ্ছা 26টা বর্ণ, আচ্ছা 26টি বর্ণের, আচ্ছা ক্যাপিটাল লেটার বর্ণের মধ্যে 11টি বর্ণ বাস্তবে এবং দর্পণে একই দেখায়, একই দেখায়। আচ্ছা, সেটা কি? MUTO, মুটো ভাই YX, এই হলো, মানে এইভাবে মনে রাখতে পারেন যে মুটো ভাই YX। এই দেখেন এখানে 4টা, আপনি 7টা, 7 10 11, এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলা কি হয়? এই বর্ণগুলা পজিশন, মানে দর্পণেও যেরকম বাস্তবেও সেরকম। দেখেন এই যে এম চেঞ্জ হবে না, ইউ চেঞ্জ হবে না, টি চেঞ্জ হবে না, ডাব্লিউ চেঞ্জ হবে, VAI WH YX, এইগুলা মুটো ভাই YX। ঠিক আছে, এইগুলা কি বাস্তবে যেরকম। এই 11টা, মোট বর্ণ কয়টা? 11টা। তাহলে বলছি 26টা যে বর্ণমালা যে 26টা বর্ণ আছে ক্যাপিটাল লেটারে, তাদের মধ্যে এই 11টা বর্ণ আমরা কি করব? দর্পণে একই দেখাবে, দর্পণে যেরকম দেখাবে বাস্তবে এরা দেখতে সেরকম। চেঞ্জ হয়, কিন্তু আমরা চেঞ্জটা বুঝতে পারি না। কেন? কারণ এদের ডান পাশে যেরকম বাম পাশে সেরকম, এই জন্য চেঞ্জটা বুঝতে পারি না। চেঞ্জ হয় না, এরকম না। যেমন আপনার যদি এখানে একটা ফোঁটা দেওয়া থাকে, ধরেন আপনাকে বললো যে এটা প্রতিবিম্ব কোনটা, এটা প্রতিবিম্ব কোনটা, আপনি এই ভিটা এরকমই হবে, কিন্তু এই যে বাহুটা না, এই বাহুতে এই পাশে চলে আসছে, তার মানে এই ফোঁটাটাও তখন এই পাশে চলে আসছে। এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে 26টা বর্ণমালায় যে 26টা বর্ণ আছে তার মধ্যে। আচ্ছা, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই 26টা বর্ণমালার মধ্যে এখন যদি স্মল লেটার হয়, স্মল লেটারের মধ্যে কিন্তু এই 11টা না। স্মল লেটারের মধ্যে, স্মল লেটার যেমন এ কিন্তু বড় হাতের এ যেমন এরকম, এটা দর্পণে কিন্তু এরকমই হবে, কিন্তু ছোট হাতের এ তো এরকম, ছোট হাতের এ লিখতে আমার সমস্যা। এই ছোট হাতের এরকম না, তাই এই দর্পণে গেলে তো এর ভুঁড়ি এই পাশে আছে, এই ভুঁড়িতে এই পাশে চলে যাবে, এই যে কোণা এই পাশে আছে, তার মানে এই জিনিসটা এরকম হয়ে যাবে। এই যে বোঝা গেছে বিষয়টা? তার মানে চেঞ্জ হবে। তার মানে এই ছোট হাতের অক্ষর কিন্তু এতগুলো না। ছোট হাতের অক্ষর আছে কয়টা? ছোট হাতের অক্ষর আছে মাত্র, আচ্ছা, O B W X, WX, এই যে এই 4টা মাত্র, O V W X, এই 4টা। ঠিক আছে, আচ্ছা এই 4টা দর্পণে যেরকম দেখা যাবে বাস্তবে সেরকম দেখা যাবে। এখন আপনি যদি বলেন যে ভাই ওয়াই কেন হলো না, কারণ ওয়াই তো বড় হাতের এরকম, দেখেন ডান পাশে একটা রেখা বা চেঞ্জে বোঝা যাবে, এটা এই পাশে আসছে, এটা এই পাশে গেছে, কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু ছোট হাতের ওয়াই তো এরকম ভাই, এটা যখনই এরকম দিবেন তখন তো এই জিনিসটা যে এই পাশ থেকে কিন্তু আগাই সমস্যা, এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে আরবি হরফের মতো হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে ছোট হাতের অক্ষর হচ্ছে বর্ণ হচ্ছে 4টা আছে, যা কি বাস্তব এবং দর্পণে একই দেখায়। আচ্ছা, এটা গেল হচ্ছে মিরর ইমেজ। আচ্ছা, এখন হচ্ছে সংখ্যা।
আচ্ছা আই, আই তো এরকম না ভাই, আই তো এরকম না। আপনি ছোট হাতের আই কি দেখছেন? আই তো এরকম, আই তো এরকম, এই যে লেজ বাঁকা আছে, এই যে এরকম চলে আসবে। খেয়াল করে দেখেন, ছোট হাতের আই কিন্তু এরকম না, সোজা আই না। ছোট হাতের আইটা কিন্তু এই যে এরকম দেখবেন বর্ণমালায়, যখন এরকম করবে তখন এটা এরকম হয়ে যাবে, আই হয়ে যাবে জের মতো। বুঝা গেছে ভাই? এল তো এরকম না, যে বলছেন এল এরকম, এই যে এল কি এরকম? আপনি এরকম লেখেন, এল তো এরকম, এল তো এরকম, এই যে এল এরকম লিখলে এই জিনিসটা তো এরকম আসবে। খেয়াল করে দেখবেন বর্ণমালায় আই কিন্তু এরকম না, এরকম সোজা যে আই এরকম না, কিন্তু আইটা কিন্তু এই যে এরকম। কি আমার কথা কি বোঝা গেল? বোঝা গেল? প্লিজ একটু কমেন্ট করবেন, নাকি ভুল বললাম? তারপর আমি একবার একটু আপনাদের কথা কনফিউশন ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আইএল আইএল, হ্যাঁ না 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 ঠিক আছে, আইএল ইনক্লুড হবে, সরি সরি সরি, বইয়ে দেওয়া আছে, জি আইএল 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 এরকমই দেওয়া আছে দেখলাম, আই এবং এল, কিন্তু এরকম তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, তারপর আমি এটা আবার আবার দেখে দরকার কনফিউশন ক্লিয়ার করবো। তাহলে মোট কয়টা আসলো? 6টা। এখানে একটু ঝামেলা লাগলো। তারপর আমার যদি এটা প্রবলেম হয় আমি এটা সমাধান করে দেবো সামনের ক্লাসে। তাহলে এর সাথে একটু অ্যাড করেন ও ভি ডব্লিউ এক্স। আমার কাছে মনে হলো এরকম, বা আমি একটা বই থেকে ইনফরমেশন কিন্তু পাইছি, আই আর এল ইনক্লুড ছিল না। তারপর এটাকে রাখেন, আমি পরে দেখছি, বা আপনারা একটু দেখবেন। আই এবং এল ইনক্লুড করলাম, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, প্রবলেম নাই। যদি প্রবলেম হয় তাহলে আমি এটা কি করব? এটা ঠিক করে দিব, কোনো প্রবলেম নাই। হ্যাঁ ঠিক করে দিব, আই এবং এল যদি থাকে তাহলে ঠিক করে দিব। আচ্ছা এবার এবার আমরা যা বলছি ওয়াটার ইমেজ, সরি সংখ্যা, সংখ্যার কার কার চেঞ্জ হয় বা হয় না? যেমন নাম্বার, ডিজিট, ডিজিট ডি আই জি আই টি, ডিজিট কত? 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে এই 0 আর এই যে 8, হ্যাঁ এই 0 আর 8 এরা বাস্তবে দেখতে যেরকম দর্পণেও সেরকমই পাওয়া যাবে, কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে। কেন? এই যে 1, এই 1 এরকম আছে না, এই 1 এর এই মাথাটাই পাশে চলে যাবে, তার মানে একটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? এই যে 3 এরকম আছে, কিন্তু এটা এইগুলা ওই পাশে চলে যাবে, তার মানে এরকম হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আমি এটা করে দিব, সমস্যা নেই। আমি তো বললাম যে ভাই আমি দেখবো যে আই এবং এল এর, তো আমি তো আই এবং এল এর বর্ণমালা তো একটু চেঞ্জ আছে, মানে হালকা চেঞ্জ আছে, সেই চেঞ্জটা দেখবো যে মানে অরিজিনাল বর্ণমালাটা বের করে দেখতে হবে, যাই তাই বই দেখলে তো হবে না। আমি এটা দেখবো, হ্যাঁ আমি নিজেই আপনাদের এটা দেখে জানাবো, সমস্যা নেই। যেগুলো বেস বই দেখতে হবে, যেগুলোতে অরিজিনাল ইনফরমেশন দেওয়া আছে। তাহলে ডিজিট বা অঙ্কে কি হবে? ডিজিট বা অঙ্কে, আচ্ছা অ্যাসুরেন্স 6টা, এমপি3 4টা। আচ্ছা এইসব বই দেখে লাভ নাই, আমি তো এইসব বইকে খেয়াল করিনি, আমি তো বর্ণমালা গুলা দেখে দেখে আমি চেক করি। এইসব বই আমার কাছে আছে, সমস্যা নেই, কিন্তু এত কিছু খেয়াল করিনি। আমি নিজেই চেক করে দেবো। তারপর আপনাদেরও কাজ থাকলো, আপনারা দেখবেন যে অরিজিনাল বর্ণমালায় আই এবং এল একই রকম কিনা, ডান পাশ বাম পাশ। এটা আপনারা আমার সাথে একটু কাজটা করেন, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে 0 এবং 8 বাদে সবগুলো কি হবে? চেঞ্জ হবে। আচ্ছা এটা গেল মিরর ইমেজ। তাহলে মিরর ইমেজের কাহিনী কি? মিরর ইমেজে আমি মিরর ইমেজ ওয়াটার ইমেজ একসাথে করবো, হ্যাঁ। মিরর ইমেজের কাহিনী হচ্ছে উপর টপ বটম চেঞ্জ হবে না, শুধু ডান পাশের জিনিসগুলো বাম পাশে দেখাবে, বাম পাশের জিনিসগুলো ডান পাশে দেখাবে, চলে যাবে, ওকে। আর ওয়াটার ইমেজে কি হয়? ওয়াটার ইমেজ, আপনি পানির উপর কখনো দাঁড়াইছেন? দেখবেন পানির উপর দাঁড়ায় নিচের দিকে তাকালে মনে হয় যে নিজের মাথাটা একদম নিচে দেখা যাচ্ছে আর পাটা পানির সাথে লেগে আছে, তাই না? তার মানে ওয়াটার ইমেজে টপ আর বটম চেঞ্জ হয়, কিন্তু লেফট রাইট চেঞ্জ হয় না। তার মানে লেফটের জিনিস লেফটেই থাকে, মানে বাম পাশের জিনিস বাম পাশেই থাকে, বাম পাশের জিনিস বাম পাশে থাকে, আর ডান পাশের জিনিস ডান পাশেই থাকে, ঠিক আছে? এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই। একটা দুইটা জিনিস এটা হয়তো আমার মিস্টেক, না হলে যে বইগুলোতে আছে সেখানে মিস্টেক,
যে কোনো কিছু আমরা সেটা কি কারেকশন করে ফেলবো, সমস্যা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে টপে যেটা আছে সেটা বটমে চলে যাবে, নিচে চলে যাবে, আর বটমে যেটা আছে সেটা টপে চলে যাবে ওয়াটার ইমেজে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ডান পাশেরটা ডান পাশেই থাকবে, বাম পাশের জিনিস বাম পাশেই থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে নিচ্ছি। যেমন আমি যদি বলি যে এ তাহলে এই বাম পাশ ডান পাশ যা আছে তাই থাকবে, তার মানে এরকমই থাকবে। কিন্তু এই যে টপ মানে কিন্তু এইটা, আর বটম মানে এইটা, এই টপ চলে আসবে কোথায়? এই বটম। তার মানে জিনিসটা হলো এরকম, এই জায়গা চলে আসবে, দেখেন এই টপ চলে আসবে এখানে, তার মানে জিনিসটা হয়ে যাবে এরকম, মানে উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে, এরকম উল্টে যাবে, কিন্তু ডান পাশ বাম পাশ সেম থাকবে। ওকে, আচ্ছা, যদি এরকম পি হয়, পি, তাহলে পি মনে করেন যে এই পিটা কার উপর দাঁড়ায় আছে? পানির উপর দাঁড়ায় আছে পিটা, তাহলে এর ইমেজটা এই নিচে দেখা যাবে। তাহলে এই পি এর এই যে জিনিসটা চলে আসবে নিচে, তার মানে এই লাইনটা এরকমই থাকবে। এটা কিন্তু এই পাশে চলে আসবে না, এই পাশেই হবে, কিন্তু এরকম হবে। বোঝা গেছে বিষয়টা? জি। টাইম রোমান ফন্টে আই কেমন হচ্ছে অঞ্চল, কিন্তু এরিয়াল এর মতো সমস্যা সমাধান পরীক্ষা কোনটা যদি জানি না। আচ্ছা, তাহলে দুই বর্ণমালা দুই রকম আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি দেখে ওটা সমাধান দিচ্ছি। যদিও এটা পরীক্ষায় এটা আসেনি কখনো যে ছোট হাতের অক্ষর কয়টা চেঞ্জ হবে না। আপনাকে তো একটা ওয়ার্ড দেওয়া থাকবে ভাইয়া, একটা ওয়ার্ড, প্লিজ একটা ওয়ার্ড দেওয়া থাকবে আপনাকে। ধরেন আপনাকে দেওয়া আছে যে গ্রেট, GREAT, গ্রেট। এই গ্রেট শব্দটা দর্পণে দেখে কেমন দেখাবে, আমরা তো সেইটা করবো, সমস্যা নাই, আমাদের তো দেওয়াই থাকবে, আমরা তো চেঞ্জ দেখতে পারবো। হ্যাঁ, টেনশন করেন না তো প্লিজ, আমরা দেখছি। তাহলে আসলে আমি কি বললাম, যেমন তাহলে আমি যদি একটা এইচ নেই, এইচ, দেখেন তো এইবার তাকান, এইচ এর টপেও যেরকম বটমেও সেরকম, এদিকে তাকান, এইচ এর টপেও যা বটমেও তাই, তার মানে এইটা এখানে চলে আসছে, এই যে এইটা এখানে চলে আসছে আর এইটা এখানে চলে আসছে, কিন্তু চেঞ্জ বুঝতে পারবো না, কেন? কারণ টপ বটম একই। তার মানে ওয়াটার ইমেজে আমরা একই পাবো, টপ মানে অরিজিনালিও যা, পানিতেও দেখতে সেরকম হবে, সেই সকল জিনিসের যার টপ আর বটম একই রকম দেখতে, ঠিক আছে? আর মিরর ইমেজে কি হয়? মিরর ইমেজে আমরা একই জিনিস দেখতে পাই যদি লেফট রাইটে একই জিনিস হয়, লেফট রাইটে যদি একই জিনিস থাকে তাহলে সেটা দেখতে একই রকম হবে। যেমন পি লেফটেও যেরকম রাইটেও সেরকম, এটা চেঞ্জ আমরা বুঝতে পারবো না। আর ওয়াটার ইমেজে টপ বটম যদি একই হয় তাহলে আমরা চেঞ্জ বুঝতে পারবো না, কেন? কারণ চেঞ্জটা হয় টপ আর বটম, টপ বটমে আসে, বটম টপ চলে যায় এখানে, বটম চলে আসে এখানে, বোঝা গেছে? তাহলে এইটা আর এটা যদি একই রকম দেখতে হয় তাহলে এটা উল্টে গেলেও তো আমরা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে এরকম কি আছে? আই আছে, আই এর উপরেও যেরকম নিচেও সেরকম, তার মানে এই যে এখানে এরকম হবে, কিন্তু আমরা চেঞ্জ বুঝতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ওয়াটার ইমেজে টপ আর বটম যদি একই হয় কোনো একটা বর্ণের, তাহলে সেটা দেখতে কি মানে ইমেজ আর ওই অরিজিনাল বর্ণটা একই রকম হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখবো ভাই, আমি তো আগেই বলছি দেখবো, আমি সেটা করাবো, কিন্তু বেসিক না বুঝলে তো সমস্যা, জি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে কি হচ্ছে, মোট ইংলিশ ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারে বি, ডি, ই, এইচ, আই, কে, ও আর হচ্ছে এক্স। কয়টা? 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা বর্ণ, এই 8টি বর্ণ, এই 8টি বর্ণ মানে বাস্তবে এবং পানিতে একই রকম দেখা যাবে। বাস্তবে এবং পানিতে একই রকম দেখা যাবে, এই 8টা বর্ণ বাস্তবে এবং পানিতে। ডি চেঞ্জ হবে কেমনে? দেখেন, ডি এর তো ভাই এই টপে যেরকম বটমে সেরকম, এই ডান পাশ আর বাম পাশ তো চেঞ্জ হবে না, তাহলে এই লাইন তো ভাই এরকমই থাকবে। তাহলে এই জিনিসটা এখানে আসবে, কিন্তু এই জিনিসটা এখানে আসবে, কিন্তু জিনিস তো এখানেও যেরকম এখানেও সেরকম, তাহলে তো চেঞ্জ বোঝা যাবে না। জি, আচ্ছা, ওগুলো করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে এইগুলা, আচ্ছা, ছোট হাতের অক্ষর সি, আচ্ছা, সি আপনি যেরকম সি আঁকাইছেন, সিটা তো এরকম না,
এই যেটা ইসে লেখা আসছে সিটা তো এরকম না, সি তো এরকম ভাই। সি এর এই যে এখানে এরকম একটু আছে দেখবেন, বর্ণমালা দেখবেন, সি এর এখানে এরকম আছে, এই যে এই ঝামেলা এগুলা, এই যে এরকম থাকে, সি এর এখানে এরকম থাকে, খেয়াল করছেন? সি এর এখানে এরকম, তাহলে যখন আমি এটা ওয়াটার ইমেজ হবে এই জিনিসটা তো নিচে আসবে, তখন তো এরকম হয়ে যাবে, এই যে এরকম, এই যে এরকম হয়ে যাবে, এই যে এই জিনিসটা এরকম আছে, সি তো চেঞ্জ হয়। এখন সি আপনি যেটা আগাইছেন, এই যে দেখেন সি আপনি যেটা দিচ্ছেন এই যে একদম এরকম রাউন্ড শেপের সি, তাহলে সমস্যা নেই, এটা চেঞ্জ হবে না, এটা যেরকম ওয়াটারও যেরকম বাস্তবে সেরকম। কিন্তু সি বর্ণমালায় দেখবেন, বর্ণমালায় এরকম, এটা সমস্যা ভাই। আমি এখন কি করব? অরিজিনাল বর্ণমালা দেখতে হবে, অরিজিনাল বর্ণমালায় তো সি এরকম, এটা মাথা মোটা, মাথা মোটা এখানে এরকম না, তাহলে এটা এই নিচে আসবে, এটা যখন নিচে আসবে এটা যখন উপরে যাবে তখন তো চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন ভাই আমি আবার বলছি, আপনাকে তো ইসে বর্ণ দেওয়া একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে চেঞ্জ হবে কিনা। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখেন, আর ছোট হাতের অক্ষর আছে দুইটা, এটা হচ্ছে ও আর এক্স, ও এবং এক্স। সি যদি বলেন, সি কিন্তু এই যে এরকম মাথা গোল থাকে, বর্ণমালায় দেখবেন, তো মাথা যদি গোল থাকে ভাই, তাহলে তো এইটা এরকম, এই গোল মাথা তো এই যে এরকম হবে, ঠিক আছে না? আচ্ছা যাই হোক, ব্যাপার না, তো এগুলা কনফিউশন, এই যে দুই একটা কনফিউশন, সি কেমন দেখতে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন সমাধানে, প্রশ্ন সমাধানে, ঠিক আছে? প্রশ্ন সমাধান করার সময় আমরা যে বিষয়টা দেখবো, ধরেন একটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে আনফেয়ার, আনফেয়ার, এফ এ আর ই, আনফেয়ার। ভাই এস হলো এরকম, কিন্তু যখন এখানে আসবে তখন তো এই জিনিসটা যখন এদিকে আসবে, এই যে এরকম আসবে, তখন তো এই জিনিসটা এরকম হয়ে যাবে, খেয়াল করেন, এটা নিচে আসছে, এই যে জিনিসটা নিচে আসছে তখন এরকম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়, চেঞ্জ হয়। আচ্ছা আনফেয়ার বলছে, এই আনফেয়ার শব্দটি দর্পণে কেমন দেখাবে, এটা 1 নম্বর প্রশ্ন, কেমন দেখাবে দর্পণে, কিন্তু আনফেয়ার শব্দটি দর্পণে কেমন দেখাবে। 15 তারিখের আগে শেষ হবে, 15 তারিখের আগে কোর্স শেষ হবে, টেনশন করেন না, 15 তারিখের আগে কোর্স কমপ্লিট হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তাহলে দেখেন আমি কি বলছিলাম আগে, বলছেন ডান পাশের জিনিসগুলা, এই ডান পাশের জিনিস এই পাশে চলে আসবে, বাম পাশের জিনিস এই পাশে চলে আসবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা দর্পণে মিরর ইমেজ দেখবো, তখন এখানে শুরু হয়েছে, লাস্টে যেটা দিয়ে শুরু হয়েছে এর ইমেজে এই পাশে, এইটা দিয়ে শুরু হবে এই পাশ থেকে, আর এইটা চলে যাবে এই পাশে, কারণ ডান পাশের জিনিস বামে, বাম পাশের জিনিস ডানে, তাহলে ই চলে আসবে এই পাশে, এবং এই ইরও কিন্তু খালি এইগুলা চলে আসবে তাই না, এদের এই মানে এদের ডান পাশ বাম পাশে চেঞ্জ হবে, তার মানে ই হবে এরকম, এই যে এই আর হয়ে যাবে কিন্তু এরকম, এই যে এ তো এই হয়ে যাবে, চেঞ্জ হবে, এফ হবে এরকম, এই এন কিন্তু ভাইয়া এরকম ছিল, এন হয়ে যাবে এরকম, ইউ কিন্তু চেঞ্জ হবে না, তার মানে এরকম দেখাবে, এরকম দেখাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম, এই যে এরকম দেখাবে। কিন্তু আমরা পরীক্ষা হলে এত কিছু করার সুযোগ যদি না চাই, বা যদি আমাদের ভাই কোন বর্ণ চেঞ্জ হয় কোন বর্ণ চেঞ্জ হয় না এটা নিয়ে এত কনফিউশন করেন না, কারণ এরকম প্রশ্ন পরীক্ষায় হয়নি, কয়টা বর্ণ চেঞ্জ হয় না, ক্যাপিটাল লেটার তো আসতে পারে, স্মল, মানে এইগুলা নিয়ে এত টেনশন করেন না। মানে বইয়ে বর্ণমালা যদি এখন সি বর্ণটা যেরকম, তার মাথা তো মোটা, আপনি দেখেন বর্ণমালা দেখে বুঝতে পারবেন। আচ্ছা তাহলে প্রথমে আমি বলি কি করবেন, এদিকে তাকান, আপনাকে যে শব্দটা দেওয়া থাকবে, আবার বলছি দর্পণের ক্ষেত্রে, সেই শব্দটা আপনি কলম চেপে চেপে ওই শব্দটা যেভাবে দেওয়া আছে লিখবেন, বা ওই শব্দের উপরে আপনি দাগাবেন কলম চেপে চেপে। প্রশ্নপত্রে দেওয়া থাকবে না, প্রশ্নপত্রে ওই কলম চেপে চেপে এর উপর চেপে ধরবেন, তার মানে যে ইউ এন এফ এ আর ই, কলম চেপে ধরে এটা লিখবেন, লিখে ওই পেজটা উল্টায় ফেলবেন, পেজটা উল্টায় ফেলে দেখবেন একটা সাপ পড়ছে, দেখেন দেখা যাচ্ছে একটা সাপ পড়ছে না, ঠিক আছে, ওই সাপের উপর দেখুন আপনি আঁকায় যাবেন, যে সাপ পড়ছে যেভাবে সাপ পড়ছে সেইভাবে আঁকায় যাবেন, ব্যাস। আপনি কথা বলেন, আমার সাথে একটু প্র্যাকটিস করতে পারেন। এই যে দেখেন তো মিললো কিনা, এই যে ই আর এ এফ এন ইউ, ব্যাস।
তাহলে আমরা কি করব, আমরা আমাদের কাজ হচ্ছে আমরা যে 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 ওয়ার্ডটা, ওয়ার্ড শুধু ওয়ার্ড না, আবার বলছি শুধু ওয়ার্ড না বা শুধু বর্ণ না, যে কোনো সংখ্যা, যে কোনো চিত্র, যে কিছু আসুক না কেন, আমরা ওই জিনিসটাকে, এত কিছু আমি এতক্ষণ ধরে যা বোঝালাম সেটা হচ্ছে অরিজিনাল জিনিস, ওটা আপনাকে জানতে হবে, ওই বেসিকটুকু আপনার লাগবেই। ওটা ছাড়া করলে তো ভাই 10 মিনিটে শেষ হয়ে যেত। ঠিক আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, যে ওয়ার্ডটা বা যে শব্দটা বা যে সংখ্যাটা, যে জিনিসই দেওয়া থাকবে, ওই জিনিসটাকে আপনি কলম চেপে চেপে লিখবেন, যেন আপনি কি পরের পেজ থেকেই দেখতে পান, পরের পেজে যেন ওইটা সাপ যেন দেখতে পান। আপনি আস্তে আস্তে লিখলেন গায়ে বল নাই, তাহলে তো সাপই উঠবে না। সাপ না উঠলে তো হবে না। যখন সাপ উঠবে তখন আমরা কি করব, মার্কার লাগবে না ভাই, আমি বলছি আপনাকে, আপনি বিসিএস পরীক্ষার প্রশ্ন, এই যে বিসিএস পরীক্ষার প্রশ্ন আমি এনে রাখছি, এই যে বিসিএস পরীক্ষার প্রশ্ন, এই বিসিএস পরীক্ষার প্রশ্নের উপর আপনি যে কোনো একটা ফাঁকা জায়গা তো আছে, এই যে এখানে লিখবেন, এখানে চাপে চাপে লিখবেন, লিখে আপনি এই পেজ উল্টান, একদম ক্লিয়ার দেখতে পাবেন। যদি ক্লিয়ার না দেখতে পান তাহলে একটু যে পরীক্ষার লাইটে থাকবে, এরকম লাইটে দিবেন, আচ্ছা ও আচ্ছা সুন্দর দেখা যাচ্ছে, লাইটে এরকম দেখবেন সুন্দর দেখা যাচ্ছে, একদম সিম্পল, ভেরি সিম্পল। ঠিক আছে, চাপ বেশি না দিলেও সমস্যা নাই ভাই, লাইটের দিকে ধরলে, উল্টা করে ধরলে একদম ক্লিয়ার দেখতে পাবেন, ক্লিয়ার দেখতে পাবেন। ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার দেখেন, তাহলে আমরা এই কাজটা করবো, সেটা কি, যে কোনো সংখ্যা হোক বা যে কোনো শব্দ হোক বা যে কোনো চিত্র হোক, যাই হোক না কেন, আপনি এটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আমি আর একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে যেগুলো বিসিএস পরীক্ষা আসতে হবে সেগুলো দেখাচ্ছি। জাজমেন্ট, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, জে ইউ বি, এই যে জাজ, ই জাজ, এম ই এন টি, এই জাজমেন্ট শব্দটি আয়নায় কেমন দেখাবে? জি, আয়নায় কেমন দেখাবে? জাজমেন্ট শব্দটি আয়নায় কেমন দেখাবে? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই জাজমেন্ট শব্দটা আমরা লিখে ফেলবো। এই যে জাজমেন্ট, দেখেন যেভাবে আছে, আপনি কিন্তু প্রশ্নের উপর আলাদা করে লেখার দরকার নাই, ওই জাজমেন্টের উপরেই লেখেন। প্রশ্ন আপনি জাজমেন্টের উপরে সুন্দর করে জোরে জোরে করেন, দেখবেন পরের পেজে একদম সাপ পড়ে গেছে। ওই সাপের উপর, শোনেন, অনেকেই সাপ দেখেই লিখতে যায়, এই সাপ দেখেই লিখতে যাচ্ছে না, ওই সাপের উপরে আপনি সুন্দর করে দাগ দিয়ে ফেলেন, তাহলে একদম ক্লিয়ার দেখতে পাবেন। জে ইউ বি জি ই এম ই এন টি, জাজমেন্ট। ঠিক আছে, এখন জাজমেন্টে কি করব, উল্টাই দিন, এই দেখেন, এই যে সাপ পড়ছে টি, এই যে একদম দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এম ই এম ই, জিটা এরকম হয়ে গেছে, হ্যাঁ, এই যে ডি ইউ আর হচ্ছে এই যে, আশা করি বুঝতে, দেখেন এই যে আপনি এখন অপশনের সাথে মিলাই দেখবেন, সমস্যা নাই, অনেক কিছুই তো ভাবতে পারছেন। আচ্ছা, ক্লিয়ার হলো বিষয়টা, এটা গেল, আর কি গেল নাকি, না ঠিক আছে। এবার দেখেন, তাহলে জাজমেন্ট গেল, আনফেয়ার গেল। আচ্ছা, এবার পরীক্ষায় একবার প্রশ্ন আসছে, দর্পণের ইমেজটাই দেওয়া ছিল, দর্পণের লেখাটাই দেওয়া ছিল, এরকম দেখেন। আচ্ছা, দেওয়া ছিল এরকম, দেখেন এই যে বলছে, এইটা হলো দর্পণে দেখাচ্ছে, বলছে নিচের কোন ওয়ার্ডটি এই প্রতিবিম্বের অ্যাকচুয়াল কি ফর্ম। ঠিক আছে, এরকম প্রশ্ন ছিল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা হচ্ছে দর্পণেরটাই জায়গা দেওয়া আছে, তা কি ব্যাপার, কোনো সমস্যা নাই, যেটা দেওয়া থাক, দর্পণেরটা দেওয়া থাক আর যদি অ্যাকচুয়ালটা দেওয়া থাক, যাই থাক না কেন, আপনি খাতার উপরে বা প্রশ্নের উপরে এর উপর দিয়ে জোরে জোরে লিখবেন, এর উপর দিয়ে, মানে সোজা কথা, দর্পণেরটা দেওয়া থাকলে তার উপর দিয়ে লিখে পেজটা উল্টালে আমরা অরিজিনালটা পাবো, অরিজিনালটা দেওয়া থাকলে এর উপর দিয়ে লিখে উল্টালে আমরা দর্পণেরটা পাবো। তাহলে এইটার উপর দিয়ে আপনি আঁকাবেন, আঁকানোর পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে জিনিসটা কেমন, আমি এখানে এইটাই আঁকাচ্ছি, এই যে যেভাবে লেখা আছে সেটাই লিখবো, দেখেন সুন্দর করে দেখা যাবে। তাহলে এই যেরকম লেখা আছে, বিরক্ত হবেন না প্লিজ।
আপনার ভালোর জন্য আমি এত কাজ কষ্ট করছি, মানে খালি বলে দিতাম টি এ এল, দেখেই আপনারা বুঝতে পারছেন যেটা রিলেশন, বাট তবু আমরা এই যা করলাম। এখন এটা উল্টাই দিই, হ্যাঁ এই দেখেন আর এই দেখেন সুন্দর করে দেখেন আর ই এল এ, এই যে আর ই এল এ টি আই ওয়েন, দেখা যাচ্ছে না আর ই এল এ টি আই রিলেশন, দেখছেন কত সহজ, একদম সিম্পল। আর ই এল এ টি আই ও এন, আশা করি বুঝতে পারছেন। তার মানে দর্পণের মানে দর্পণে দেওয়া থাক আর অ্যাকচুয়ালটা দেওয়া থাক, আমাদের যেটা দেওয়া থাকবে, যদি অ্যাকচুয়ালটা দেওয়া থাকে তাহলে দর্পণেরটা নির্ণয় করতে বলবে, দর্পণেরটা দেওয়া থাকলে অ্যাকচুয়ালটা নির্ণয় করতে বলবে। কি করবো আমরা ওইটার উপর দিয়ে আঁকাবো, আঁকানোর পরে কি করবো, আঁকানোর পরে উল্টা লিখবো, উল্টা লেখারে যেটা পাবো সেটা। আচ্ছা, যেমন ধর একটা শব্দ একটা সংখ্যা দিচ্ছি, ধরেন একটা সংখ্যা আপনাকে বললো যে 1725 বা 1635 বললো, এইটা দেওয়া আছে, বলছে এটা যদি দর্পণে দেখি, এই যে এই বক্স না, মানে এটা যদি আমরা দর্পণে দেখি তাহলে কেমন দেখাবে, তাহলে আমরা কি করবো, এই 1635টা লিখবো, তাহলে 1635, এবার উল্টাই দিন, উল্টাই দিয়ে এই যে দেখেন এই যে সুন্দর করে চলে আসছে, এই যে এই যে এই যে দেখেন চলে আসছে, এই যে এই এটা হলো দর্পণ, আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, এই যে উল্টাই দিয়ে যেটা পাবেন সেটাই। ক্লিয়ার সেটা, আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এই যে 1 চলে গেছে এই পাশে, 5 চলে আসছে এই পাশে। ক্লিয়ার? জি। এখন দেখেন এখন পরীক্ষায় যেটা আসছে, পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে 6 এর আয়নায়, যে এটা এই যে 6, এই 6 দেওয়া ছিল, বলছিল এটার আয়নায় প্রতিফলন কত হবে, এই যেটা বলছে এই বর্ণের আয়নায় প্রতিফলন কত হবে, এইটা, হ্যাঁ এটার আয়নায় প্রতিফলন কত হবে, তাহলে আপনি কি করবেন, এটার উপর জোরে চাপ দিয়ে আঁকাবেন, এরকম চাপায় উল্টাই দিলেন, উল্টাই দিয়ে দেখেন একের মতো হয়ে গেছে, এই যে একের মতো হয়ে গেছে, তারপরে একটু দাগা দিন, দেখেন এরকম অপশন এরকম থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার দেখেন, আচ্ছা কিছু কিছু প্রশ্ন আসছে যে কোন বর্ণটি দর্পণে এবং বাস্তবে বর্ণনা, কোন শব্দটি দর্পণে এবং বাস্তবে একই রকম দেখাবে। আচ্ছা আচ্ছা কোনটি দর্পণে এবং বাস্তবে একই রকম দেখাবে। আচ্ছা অপশন দিচ্ছি, অপশনে আছে হচ্ছে এমও, এই প্রশ্ন আসছে পরীক্ষায়, টিআর, হচ্ছে ও এইচ আই ও, আমি দেখা দিব সমস্যা নেই। 3 নম্বরে আছে হচ্ছে ও টি টি ও, 4 নম্বরে আছে হচ্ছে এন ডাবল এন। আচ্ছা দেখেন বলছে কোনটা বাস্তবেও যেরকম দর্পণেও সেরকম, আপনি যদি মনে করেন তাহলে কি করবেন, আপনি এটা প্রশ্নপত্রে দাগাবেন, দাগায় উল্টাই দিয়ে দেখবেন যে কোন জিনিসটা অরিজিনাল আর এটা একই রকম দেখাচ্ছে, সেটা উত্তর। কিন্তু আপনি দেখেও বুঝতে পারেন এই যে এটা হবেই না, কেন হবে না, কারণ এই আর এরই তো মানে সোজা কথা, যে মানে যদি দর্পণে এবং বাস্তবে একই রকম দেখতে হয় তাহলে এদের মধ্যে যে বর্ণগুলো আছে তাদেরকেও কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, আবার এদের যে বিন্যাস আছে এখানে বিন্যাসটা ডান বামও কিন্তু সেম থাকতে হবে, বুঝতে হবে বিষয়টা, ডানেও যেরকম বামেও সেরকম, তাহলে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এম ও আর টি আর, এই আর চেঞ্জ হয়, তার মানে হবে না। এই যে এখানে কিন্তু দেখেন এই ও কিন্তু চেঞ্জ হবে না, তার মানে এইচ হবে না, আইও হবে না, কিন্তু এই ও তো এই পাশে চলে আসবে, এই ও এই পাশে আসবে, তারপরে আই, তারপরে এইচ, তারপরে ও, তার মানে জিনিসটা কিন্তু এরা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর এই যে এন, অনেকে মনে করবে আচ্ছা এই এন এই পাশে আসবে, এই ও এন, কিন্তু এন এর এই টানটা এরকম থাকে না, এন এর এই টানটা হয়ে যায় উল্টা এরকম, হ্যাঁ দর্পণে এই টান এরকম থাকে না, এই টান উল্টা হয়ে যায়, চেঞ্জ হবে। এই যে দেখেন এই ও চলে আসবে এই পাশে, তারপরে হচ্ছে এই টি, তারপরে এই টি, তারপরে তুমি অট্টই থেকে যাবে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? কিংবা আপনার সহজ বিষয় হচ্ছে আপনি যেটা আপনার কাছে কনফিউশন মনে হবে, আপনি তো কিছু জিনিস এমনি বাদ দিতে পারবেন, যেটা আপনার কাছে কনফিউশন মনে হবে সেটা আপনি প্রশ্নের উপর দাগায় উল্টায় দেখবেন আসলে ঠিক আছে কিনা। আর একটা আসছিল পরীক্ষায়, সেটাতে ছিল হচ্ছে টি ইউ টি, টাট, তাহলে এই টি এই পাশে আসবে, এই ইউ মাঝখানে থাকবে, এই টি এই পাশে চলে যাবে, ডান পাশে জিনিসগুলো বামে, মানে টাট টাটই থাকবে। বোঝা গেছে? এই দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসছে। আচ্ছা যদি এরকম হয়, যেমন ধরেন এম ও এম, এটা কি মম না, এই মমও কিন্তু চেঞ্জ হবে না, কেন, কারণ এই এম এই পাশে আসবে,
এই ও মাঝে থাকবে, এই এম এই পাশে যাবে, মম মমই থাকবে, তাহলে মম চেঞ্জ হবে, আসতেই পারে। এই যে টাট আসছে, অট্টো আসছে, কখন দেখা যায় মম চলে আসলো, এই যে এরকম এম ডবল এম চলে আসলো, মম, ঠিক আছে। তারপরে এম ইউ এম চলে আসলো, মাম। কারণ কি এম এই পাশে আসবে, ইউ এখানে থাকবে, এম এখানে থাকবে, মামও তো চেঞ্জ হবে না। জি জি, খালি অট্টো করে দিয়ে লাভ নাই, মানে আপনাকে বুঝতে হবে, আপনাকে এই জিনিসটা বোঝা লাগবে। আর যদি না বোঝেন কোনো সমস্যা নাই, কারণ আপনার তো অপশন আছে। আপনি কি করবেন, প্রশ্নের উপর দাগ দিবেন, দাগ দিয়ে উল্টা পিলি ধরে দেখবেন যে যেটা ছিল সেটাই আছে এই না। ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন, আচ্ছা আচ্ছা এখন একটা জিনিস আপনাদের একটু বলি, অ্যাওয়ে চেঞ্জ হবে না? এ ডাব্লিউ এ ওয়াই, কেন অ্যাওয়ে চেঞ্জ হবে না? ভাইরে এই ওয়াই তে এই পাশে চলে আসবে, এ দিয়ে শুরু ছিল, তাহলে এই যে এ ডাব্লিউ এ, তাহলে কি হলো, ওয়া 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 ওয়া। আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। ভাইরা আপনি আগে দেখেন, এখানে যা দিয়ে শুরু, এই পাশে যদি তাই দিয়ে শুরু হয় এবং এদেরও যদি চেঞ্জ না হয়, তাহলেই সম্ভাবনা আছে। যদি এরকম হতো যে এ ডাব্লিউ, তাহলে হতো, তাহলে হতো, বোঝা গেছে? আচ্ছা এখন প্রশ্ন হলো, আপনারা বলেন না ওয়াও, ডাব্লিউ ডাব্লিউ ওয়াও, এই ওয়াও চেঞ্জ হবে না, ওয়াও চেঞ্জ হবে না। কেন ওয়াও চেঞ্জ হবে না? কারণ এই ডাব্লিউ এর পাশে আসবে, এই ও এই ডাব্লিউ, তার মানে ওয়াও ওয়াওই থাকবে, ওয়াও, বলেন না ওয়াও, সেই ওয়াও, এটা আপনি দেখে বুঝতে পারবেন। হ্যাঁ জি, ওয়াও চেঞ্জ হবে না। সস, আচ্ছা সস কি হবে দেখেন, এস ও এস। আপনি একটু তাকান তো, এই মাথা তো ভাই এখানে আছে, এই মাথা এই জিনিসটা এই পাশে চলে আসবে, আর এইটা এই পাশে চলে যাবে, তার মানে সস হয়ে যাবে এরকম, সস হয়ে যাবে জস, সস জস হয়ে যাবে। হ্যাঁ জি, যেরকম হয়ে যাবে, বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ এই জন্য যার সমস্যা হয় ভাই, সে জিনিসটা সে কি করবেন, সে ওই প্রশ্নের দাগায় তারপরে চেষ্টা করবেন। আচ্ছা এখন একটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে আপনি যদি ধরেন এটা একটা দর্পণ, ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন, এই দর্পণ থেকে ধরেন 2 ফিট, 2 ফিট দূরে দাঁড়ায় আছেন, তাহলে আপনার এই 2 ফিট দূরে আপনার দাঁড়ায় আছেন, তাহলে এই দর্পণের মধ্যে এই পিছনে, পিছনে আপনার প্রতিবিম্ব দেখতে পাবেন কত দূরে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু আমরা যে চেহারা দেখি সেটা কি সমতল দর্পণ, তাই না? ভাই আমি পানিটা দেখাবো, আমরা কেবল আমরা কি করলাম, আমরা হচ্ছে ইয়াম্মি, আচ্ছা আচ্ছা, ইউ এম এম ওয়াই, হ্যাঁ ওয়াই এখানে আসবে, এই এম এই এম, তারপরে ইউ, তারপরে ওয়াই, না চেঞ্জ হয়নি। তো ইয়াম্মি, ইয়াম্মি চেঞ্জ হয়নি, আপনার কাছে কেন মনে হলো চেঞ্জ হয়নি? দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ওয়াই ইউ এম এম ওয়াই, কিন্তু এখানে হচ্ছে ওয়াই এম এম ইউ। শোনেন আমার বলছি, এইগুলা লেখার সময় এরকম যা হবে, এই পাশ থেকে আসতে হবে, তাহলে ওয়াই, তারপরে এম, তারপরে এম, তারপরে ইউ, তারপরে ওয়াই, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, বোঝা গেছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে কি হয়েছে, তাহলে এই পাশেও আপনাকে আপনার যে চেহারাটা দেখা যাবে, এই পাশেও 2 ফিট দূরে দেখা যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, দর্পণ থেকে বস্তু যত দূরে থাকে, দর্পণের পিছনে ঠিক তত দূরে প্রতিবিম্ব গঠিত হয়। ওকে আচ্ছা তাহলে কি বলবো, সমতল দর্পণে, সমতল দর্পণে, হ্যাঁ সমতল দর্পণে, দর্পণ হতে দর্পণের যত সামনে, দর্পণের সামনে যতটুকু দূরে দূরে বস্তু থাকে, দূরে বস্তু থাকে, বস্তু থাকে, প্রতিবিম্ব দর্পণের পিছনে ঠিক তত দূরে গঠিত, দর্পণের পিছনে ঠিক তত দূরে গঠিত হয়। ওকে দর্পণের পিছনে ঠিক তত দূরে গঠিত হয়। শুভরাত্রি কেন? আচ্ছা এবার দেখেন মুছে দিচ্ছি। এবার এবার আমরা আরেকটা টাইম দেখব।
ধরেন পরীক্ষা আসছে, পরীক্ষায় এটা প্রশ্ন হচ্ছে ডিজিটাল ঘড়িতে, শোনেন আমরা ঘড়িতে যেরকম দেখি যে ঘড়িতে কত বাজে আর দর্পণে সেই টাইমটা কত দেখে, আমরা কিন্তু এটা করছিলাম কাঁটাওয়ালা ঘড়ি, মনে আছে, কাঁটাযুক্ত ঘড়ির জন্য। কিন্তু যদি এটা ডিজিটাল ঘড়ি হয়, ডিজিটাল ঘড়িতে তো সংখ্যা দেখায়, ডিজিটাল ঘড়িতে কি দেখায়, সংখ্যা দেখায় না। তাহলে এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে আসছে, ধরেন যে ঘড়িতে একটি ডিজিটাল ঘড়ি, একটি ডিজিটাল ঘড়ির আয়না চিত্র, একটি ডিজিটাল ঘড়ির আয়না চিত্র হচ্ছে এরকম, দেখেন এই এরকম। হলে আয়না চিত্র এত, ঘড়িতে কয়টা বাজে। আচ্ছা অপশন আছে, অপশনে দেওয়া ছিল 12টা 3, অপশন দেওয়া ছিল 12টা 10, অপশন দেওয়া ছিল 12টা 4, অপশনে দেওয়া ছিল 12টা 1। আচ্ছা এটা ডিজিটাল ঘড়ির আয়না চিত্র, হ্যাঁ বলছে যে অ্যাকচুয়ালি কত বাজে। তাহলে এটা করার জন্য কি করবেন, প্রথম কাজ হলো আপনি যদি বেশি কনফিউশন করেন তাহলে এই জিনিসটা কি করবেন, এই জিনিসটা আপনি এরকম যেভাবে আছে প্রশ্নের উপর, আমার তো আলাদা করে লিখতে হচ্ছে, কারণ কি, কারণ আমি এখানে জোরে জোরে আঁকাই, আমি তো এই বোর্ড উল্টাই দেখাতে পারবো না, তাই না, কিন্তু আমাকে খাতায় লিখতে হচ্ছে, কিন্তু আপনার তো এটা করতে হবে না, আপনি তো প্রশ্নেই কাজ করবেন, তারপর যেরকম আছে সেরকম লিখে দেবেন। এই যে 0 যেভাবে আছে, এই যে 1 দুটা ফোঁটা এইটা, তারপর আবার এই যে এবার উল্টা এই দেখেন, এই যে দেখাই যাচ্ছে, দেখেন 12টা 10, 12টা 10 বেজে দেখছেন, 12টা 10। তাহলে তারপর আপনি সুন্দর করে ঠিক করে দেন 12টা 10, ব্যাস এই যে 12টা 10 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন যে এই জিনিসটা এই পাশের এই জিনিসটা চলে যাবে এই পাশে, আর এই জিনিস চলে আসবে এই পাশে, এই 0 একদম ওইটা, 0 এক এই বামেরটা একদম ডানে, তাহলে 0 এই পাশে আছে, ওইটা চলে যাবে একদম ওই পাশে, এই 1 এই পাশে আছে 0 পরে, তাহলে ওই পাশে 0 আগে বসবে এবং এই মাথা এই পাশে চলে আসবে, তাহলে এটা 1 দেখাই যাচ্ছে যে ওই পাশে 10 হবে, তো 10 তো অপশনে এক জায়গায় আছে, মত দেখাই যাবে না, ক্লিয়ার সেটা, জি। আচ্ছা তাহলে এখন দেখেন, এখন হচ্ছে ওয়াটার ইমেজ প্লিজ, এখন ওয়াটার ইমেজে কেমন হয়। আচ্ছা ওয়াটার ইমেজ দেখেন, আচ্ছা দেখেন নিউক্লিয়ার, দেখেন নিউক্লিয়ার শব্দটি পানিতে কেমন দেখাবে, শব্দটি পানিতে কেমন দেখাবে। আচ্ছা ওয়াটার ইমেজ করার সময় একটু মনোযোগ দিবেন প্লিজ, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। আচ্ছা আপনারা বুঝে গেছেন মিরর ইমেজের সময় কি করতে হবে, মিরর ইমেজের সময় কিছু করা লাগবে না, জাস্ট লেখে উল্টাতে হবে। আর ওয়াটার ইমেজের সময় আপনার একটু মডিফিকেশন আছে, ওয়াটার এদিকে থেকে দেখেন প্লিজ, এই ওয়াটার ইমেজের সময় খাতা বা প্রশ্ন এখান থেকে এরকম একটা ভাঁজ দিবেন উপর থেকে, মনোযোগ দেন প্লিজ, এখান থেকে উপর থেকে একটা ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে এই ভাঁজের উপরে লিখবেন, দেখেন একটু এই ভাঁজের উপরে লিখবেন, এই যে এটা ভাঁজের উপরে, তাহলে লেখেন এটা নিউ সি এল ই এ ভাঁজ দিলেন, এবার উল্টায় ফেলেন, এবার উল্টায় এখানে যা লিখছিলেন সেটা লিখে ফেলেন, এই যে এইটাই হলো ওয়াটার ইমেজ, এই যে এটা ওয়াটার, এটা দেখাবো, তার মানে আপনি এই নিউক্লিয়ারের ওয়াটার ইমেজ এটা, তার মানে কি করবেন, ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে লিখে এই ভাঁজ উল্টালে পরে যেটা পাবেন সেটাতে যা লিখবেন ওইটাই। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা। তাহলে ওয়াটার ইমেজের ক্ষেত্রে একটু মডিফিকেশন আছে,
ওয়াটার ইমেজের ক্ষেত্রে একটু মডিফিকেশন আছে। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে আসলে দেখা যাবে কিনা, এই যে এটা এই যে নিউক্লিয়ার, এই যে দেখেন, এই যে দেখলে বুঝতে পারবেন। এই যে আপনি দূর থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটা অপশন, এই যে এন ইউ, এই যে জি এল ই এ আর। আশা করি বুঝছেন। ওকে, তাহলে কি করবেন? তাহলে প্রথম কাজ হচ্ছে, যদি আমাদের মিরর ইমেজ আসে দর্পণে তাহলে সরাসরি লিখবো, সরাসরি লিখে উল্টাবো। আর যদি ওয়াটার ইমেজ আসে তাহলে সরাসরি লেখা যাবে না। আমরা প্রথমে কি করবো, এইটা একটু ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে ভাঁজের উপরে লিখবো, ভাঁজের উপরে লিখে জাস্ট উল্টাবো। উল্টায় কিন্তু আবার খাতা উল্টো পাল্ট করেন না, যেরকম আছে ওরকমই জাস্ট লিখে যাবো, যা থাকে ওইটা এখন মিলাই দিব। ঠিক আছে? আচ্ছা না ভাই, অসমতল দর্পণে ভাই গলীয় দর্পণে একটু ছোট বড় দেখা যাবে, কিন্তু ডান পাশ বাম পাশ চেঞ্জ হবে। ঠিক আছে? ডান পাশ বাম পাশ চেঞ্জ হবে। আর দেখাচ্ছি, আরো কয়েকটা দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখন আমরা আর একটা প্রশ্ন নিচ্ছি। অসমতল দর্পণ মানে গলীয় দর্পণ। হ্যাঁ, গলীয় দর্পণ হলে একটু বড় ছোট দেখাবে, একটু বড় ছোট দেখাবে, কিন্তু পরীক্ষক তো আপনাকে বড় ছোট করে দেখাতে পারছে না, এই জন্য আসবে না ভাই, আসবে না। হ্যাঁ আচ্ছা, তারপর আর একটা ওয়ার্ড নিচ্ছি আমরা, কম্পিউটার। COM, কম্পিউটার। এটা পানিতে কেমন দেখাবে শব্দটি? আপনারা বই খুলে আজকে প্র্যাকটিস করবেন, পানিতে কেমন দেখাবে কম্পিউটার শব্দটি, পানিতে কেমন দেখাবে। আচ্ছা তাহলে কি করবো আমরা? আমরা প্রথম কাজ হলো এই যে নিব, নিয়ে এটা একটু উপর থেকে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে দিচ্ছেন, ভাঁজ দিয়ে এবার এই কম্পিউটার এই ভাঁজের উপরে লিখবো, কম্পিউটার শব্দটা ভাঁজের উপরে লিখবো। এই যে COMPUTER, এই যে কম্পিউটার শব্দটা ভাঁজের উপর লিখলাম। হ্যাঁ, এবার আমরা কি করবো, এই ভাঁজটা খুলে ফেলবো। ভাঁজটা খুলে এবার দেখেন, এই যে এখানে কিছু আপনি দেখতে পাচ্ছেন, সাপ দেখতে পাচ্ছেন, সাপের উপর দিয়ে আঁকালেন। এই যে এম হয়ে গেছে ডাব্লিউ, দেখছেন এম ডাব্লিউ হয়ে গেছে, এই যে তারপর এই যে এরকম হয়ে গেছে। হ্যাঁ, তারপর এই যে টি এরকম হয়ে গেছে, তারপর যে ই এরকম হয়ে গেছে। আচ্ছা, এই যে আর এরকম হয়ে গেছে। এই যে কম্পিউটার, এই যে এরকম দেখাবে, কম্পিউটার শব্দটা এরকম দেখাবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ আচ্ছা, এখন প্রশ্ন হলো যে অঙ্কগুলা কেমন হবে, ধরেন 0 1 2 3 এগুলা কেমন হবে? আচ্ছা এগুলা আচ্ছা দেখেন, আমি মনে করেন যে এই যে 100 100 100 100 ধরেন 57 লিখবো, 157 156 লিখবো, এটা লিখবো। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা এই যে ভাঁজ করে নিব, ভাঁজ করে নিয়ে 156 লিখছি, 1 5 6। এবার ভাঁজটা উল্টাবো, উল্টা এই 1 5 6 যেভাবে লিখছিলেন। ঠিক আছে? আচ্ছা এবার যদি দাগটা নিয়ে দাগ দিতে হবে, তাহলে দাগ আসবে। হ্যাঁ তাহলে কি হচ্ছে, আচ্ছা আমি ভুল করে ফেলছি, 1 5 6 এটা চেঞ্জ করি, আবার চেঞ্জ করি, ধরেন 156 যেরকম। তাহলে আমরা কি করবো, এটাকে আগে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তাহলে 1 5 6 এটা এখন ওটা আসছে। এই যে দেখেন 1 এর এই যে এটা আসছে এখানে, এই যে এটা সুন্দর করে এরকম আসছে। এই ঠিক আছে, এরকম হবে, এরকম হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা এটা বুঝলাম ওয়াটার ইমেজে কি করব, এই কাজটা করব। আচ্ছা এখন প্রশ্ন হলো যে সবসময় যে আপনার এরকম শব্দই আসবে বা বর্ণ আসবে, এই ঘটনাটা কিন্তু নাও ঘটতে পারে। হ্যাঁ, সবসময় শব্দ বা বর্ণ আসবে এরকম ঘটনা নাও ঘটতে পারে, কিছু চিত্র আসতে পারে। এই চিত্রগুলো আপনাকে জিনিসটা বুঝতে হবে। যেমন আমি এখানে চিত্র দিচ্ছি, আচ্ছা ধরেন একটা চিত্র দিচ্ছি, এরকম আসলো, যে অ্যাকচুয়াল চিত্রটা এরকম। এই যে এটা একটা ডাইস, হ্যাঁ এটা একটা ডাইস, এখানে 3টা ফুটা আছে।
এখানে আছে স্টার আছে এরকম, যেরকম আছে, আর এখানে আছে এরকম। বলছে এটা দর্পণে কেমন হবে, এই জিনিসটা দর্পণে দেখালে কেমন হবে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা যদি আমরা দর্পণে দেখাই তাহলে কেমন হবে, তাহলে কি বলছেন, দর্পণ কিন্তু উপর নিচে চেঞ্জ হয় না, তাহলে উপর নিচে যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এরকম একটা ডাইস হবে, এরকম একটা ডাইস হবে, এরকম একটা ডাইস হবে। তো এই উপরে এখানে দেখেন, এখানে কিন্তু উপরে একটা আছে, উপর নিচে যেহেতু চেঞ্জ হয় তাহলে উপরেরটা উপরেই থাকবে, শুধু এই পাশের ফুটাটা এই পাশে আসবে, এই পাশের ফুটা এই পাশে যাবে, কিন্তু ফুটা দুটো যদি একই রকম চেঞ্জ বোঝা যাবে না, তার মানে এরকমই হবে, বোঝা গেছে। এখন এই ডান পাশেরটা এই পাশে চলে আসবে, তার মানে এই পাশে ফুটা আছে, এই ফুটা এখন এইখানে আসবে, ডান পাশেরটা বাম পাশে চলে আসবে, আর এই জিনিসটা এই পাশে চলে যাবে, তার মানে এই যেরকম। খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এটা খাতায় আঁকাবো, কোনো সমস্যা নাই, খাতায় আপনি এরকম সুন্দর করে, খাতায় এরকম সুন্দর করে এটা আঁকাবেন, আঁকানোর পর উল্টালেই আপনি দেখতে পাবেন কি হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি আবার বলছি, এই একই জিনিস, এই জিনিসটা এই চিত্র আসলেও কিন্তু আপনি খাতায় এইভাবে আঁকাতে পারেন, আঁকায় উল্টা ফেলবেন। দর্পণ, এটা কিন্তু দর্পণে, এই যে দর্পণে, এই যেটা দর্পণে, ওয়াটার না, কিন্তু ওয়াটার হলে কেমন হবে সেটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ধরেন আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, দর্পণে আমি কিন্তু এখন যেটা দেখাচ্ছি দর্পণে এরকম হলে কেমন হবে। ধরেন এই এখানে ধরেন এরকম আছে, এখানে এরকম একদম কালি করে দেওয়া আছে, এখানে এখানে এরকম কালি করে দেওয়া আছে, এখানে এরকম কালি করে দেওয়া আছে। আচ্ছা আর এই জায়গাতে এরকম এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো এই জিনিসটা দর্পণে কেমন দেখাবে এই জিনিসটা, তাহলে বুঝতে পারছেন এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, এই দুইটা ট্রায়াঙ্গেল এখানে আমরা রেখে দিচ্ছি। এখন দেখেন উপর নিচে তো চেঞ্জ হয় না, তার মানে এই উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে, তার মানে উপরে ব্ল্যাক ছিল এখানে উপরে ব্ল্যাকই থাকবে, ঠিক আছে। নিচে সাদা ছিল সাদাই থাকবে, কিন্তু এই ব্ল্যাকিশটা এই পাশে আসবে আর এই ডট ডটটা এই পাশে চলে যাবে, মানে এই পাশটা ব্ল্যাকিশ হয়ে যাবে। এখানে কিন্তু বড় ছোট হয়ে গেছে, এই বড় ছোট কিন্তু হবে না, সবগুলো একই রকম, এটা ব্ল্যাকিশ হয়ে যাবে, একদম ব্ল্যাকিশ, মানে এই যে ব্ল্যাকিশ এই পাশে। আচ্ছা আর এই ডট ডটটা এই পাশে, ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ এই ধরনের চিত্রও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, সবসময় যে মানে আপনার একদম ওয়ার্ড দিবে বিষয়টা কিন্তু এরকম না। তো এই চিত্র আসলে তখন কি করবেন, তখন তো আপনাকে একটু জিনিসটা শুধু খাতায় লিখে যে সবসময় করা যাবে এরকম নাও হতে পারে। আচ্ছা আরো একটা দিচ্ছি এক্সাম্পল, দর্পণে কিন্তু আচ্ছা ধরেন আচ্ছা এই যে এরকম আছে, এরকম আছে, এই জিনিসটা প্রতিবিম্ব কেমন দেখাবে। আচ্ছা দেখেই বুঝতে পারছেন যে এই বক্সটা তো থাকবেই, বাম পাশে যদি ডান পাশে চলে আসে তাহলে এই ডান পাশের এই যে তীর চিহ্নটা এই বাম পাশে চলে আসবে, তার মানে এই পাশ থেকে শুরু হবে, এইটা শুরু হবে এই পাশ থেকে, তার মানে এই যে এরকম যাবে, আর এই জিনিসটা এই পাশ থেকে এই পাশে উল্টে যাবে, বুঝা গেছে। যদি অসুবিধা হয় তাহলে কি করবে, এই চিত্রটা আপনি খাতায় আঁকাবেন, এই যে দেখেন খাতায় আঁকাবেন, এই চিত্রটা খাতায় আঁকাবেন। খাতায় মানে কি আপনি প্রশ্নের উপর দিয়ে এটা জাস্ট আঁকায় উল্টায় ফেলবেন, যেহেতু দর্পণ তাহলে কিন্তু ভাঁজ দিতে হবে না, দর্পণে ভাঁজ দেওয়া লাগবে না, সরাসরি এই যে, ঠিক আছে। এইবার এখানে কি ছিল, এরকম টান ছিল আর এরকম ছিল, এবার এটা উল্টায় ফেলেন, এই দেখেন সুন্দর করে এই দেখা যাচ্ছে, এই যে এই, ঠিক আছে। তাহলে আপনি এখন ওই সাপটা ধরে ধরে আঁকায় ফেলেন, এই বক্সও থাকবে আর যেটা এরকম থাকবে, আশা করি বুঝছেন। তার মানে চিত্র আসলেও কি করা যাবে, চিত্র আসলেও আপনি প্রশ্নের উপর দিয়ে শুধু প্রশ্নের উপর দিয়ে কলম গেড়ে 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 করবেন, তারপর উল্টাবেন, উল্টায় যে সাপটা করবে সাপের উপর চিত্রটা আঁকা গেলে কি হবে, সুবিধা হবে আপনার বুঝতে, হ্যাঁ এই জন্য, তাছাড়া কিছু না। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা আর একটা প্রশ্ন ধরেন এই যেটা দর্পণ, কিন্তু আবার বলছি দর্পণে কেমন দেখাবে, গোল আছে, গোলে এরকম দিয়ে এরকম, আচ্ছা তাহলে এই জিনিসটা দর্পণে গেলে কেমন হবে। আচ্ছা গোল তো থাকবে, এই ডান পাশেটা বাম পাশে আর এই বড়টা এই পাশে চলে যাবে, তার মানে জিনিসটা একদম সিম্পল, এই বড়টা এখানে মিশে যাবে, এই যে মিশে আছে মিশে যাবে, আর ছোটটা যেহেতু অল্প একটু আছে এরকম। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এটা খাতায় করবো, খাতায় আঁকাবেন, উল্টালেই দেখতে পাবেন এই জিনিসটা।
কোনো সমস্যা নেই, ঠিক আছে? না ছুটি না, দেরি আছে, ছুটি দেরি হবে। আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি। আচ্ছা পরবর্তী একটা প্রশ্ন, সেটা হলো ধরেন এই যেরকম, এটা পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ পরীক্ষা আসতে পারে। ধরেন ঘড়ি দেওয়া আছে, আমরা তো এই যে এরকম দেওয়া আছে একটা চিত্র, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা ধরেন এটা হলো অ্যাকচুয়ালি দেওয়া আছে, ধরেন আপনার দেওয়া আছে হলো এরকম, আচ্ছা এটা আচ্ছা ঘড়িতে এরকম দেওয়া আছে। ওকে দিচ্ছি দিচ্ছি ভাই দিচ্ছি, ছবি যাচ্ছেন দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এই যে ঘড়িতে দেওয়া আছে এরকম, ঘড়িতে এরকম দেওয়া আছে অ্যাকচুয়ালি এইটা দর্পণে কত দেখাবে। তো ঘড়িতে আসলে কত বেজে আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা এই যে 6 7 8 9, তার মানে এটা হচ্ছে এটা যদি 12 হয় তার মানে এটা বেজে আছে 8টা 55, 8টা কত 55। তো হচ্ছে এটা দর্পণে কত দেখাবে, তাহলে আপনি কি করবেন জানেন, এই জিনিসটার উপর দিয়ে কলম ঘুরায় উল্টাবে, তাহলে পাবেন, সমস্যা নাই। কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যদি আমরা জিনিসটাকে দেখি তাহলে কি আসবে অ্যাকচুয়ালি, তাহলে এই ঘড়িটা এই যে 12, এই যেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা তাহলে দেখেন আমি কিন্তু আবার বলছি উপরে নিচে চেঞ্জ হয় না, এদিকে তাকান, তাহলে এই 12 পয়েন্ট কিন্তু এখানেই থাকবে এখানেই থাকবে, তার মানে এই দুটো পয়েন্ট ফিক্সড, এই দুটো পয়েন্ট কিন্তু নড়চড় হয়নি, কিন্তু এই পাশের পয়েন্টগুলো ওই পাশে চলে গেছে, এই পাশেরগুলো এই পাশে চলে আসছে, তার মানে এই কাটাগুলো ওই পাশে চলে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কাটাগুলো ওই পাশে কোথায় গেছে, রেফারেন্স পয়েন্ট হলো এই 6 আর 12। এবার তাকান এই 12 থেকে কয় ঘরের দিকে ছিল, এক ঘর, তাহলে এই পাশে চলে যাবে, কয় ঘর পরে যাবে, এই 12 থেকে এই পাশে যে কয় ঘর আগে ছিল, 12 থেকে এই পাশে যে কয় ঘর আগে, এই 12 থেকে এই পাশে সেই কয় তত দূরে যাবে। আবার বলছি দেখেন এই পয়েন্টটাতে এই পাশে শিফট হবে, কতটুকু শিফট হবে, এই 12 থেকে এইটা যত দূরে ছিল, এই 12 থেকে এই পাশে তত দূরে, তাহলে 12 থেকে যেহেতু এক ঘরের পাশে ছিল, 12 থেকে এই পাশে এক ঘরের পাশে যাবে, তার মানে জিনিসটা এই কাটাটা এখানে যাবে, বোঝার চেষ্টা করুন প্লিজ। ওকে, আর এই যে ছোট কাটাটা কোথায় ছিল, এই 9 এর কাছাকাছি, মানে এখানে রেফারেন্স হলো 6, নিচের দিকে রেফারেন্স হলো 6, কারণ 6 চেঞ্জ হবে না, 6 থেকে এক ঘর দুই ঘর থেকে আর 3 ঘরের কাছাকাছি, তাহলে এই দিকে এটা যখন এই পাশে আসবে এক ঘর দুই ঘর, এই ঘরের কাছাকাছি, মানে এই যে এখানে চলে যাবে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা তার মানে জিনিসটা চলে যাবে কোথায়, এই দেখেন এক ঘর, তাহলে এখান থেকে এক ঘর দুই ঘর 3 ঘরের কাছাকাছি, তাহলে এই পাশে আমার এটা রেফারেন্স, তাহলে এক ঘর দুই ঘর এই 3 ঘরের কাছাকাছি চলে যাবে, এটাতে মিশে যাবে না, এটা কাছাকাছি, তাহলে এই যে জায়গার কাছাকাছি, এই যে কি বোঝা যাচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি বোঝা গেছে। আচ্ছা এবার দেখেন, আর দিচ্ছি ছেড়ে দিচ্ছি ভাই, সমস্যা নেই। এখন প্রশ্ন হলো এই জিনিসটা আমরা কিন্তু ক্লাসে শিখছি, যেখানে যেহেতু 8:55 বেজে আছে, আমরা কি বলছিলাম 11:60 থেকে এটা বাদ দিলেই পাওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এই 8:55 আমরা 11:60 থেকে বাদ দেবো, কত বাজে দেখেন তো, 3টা 5, কত বাজে 3টা 5, এটা এই কাজ করলেই হবে, 0 আচ্ছা এটা 55, 8:55, তাহলে কত বাজে, এখানে 5 মিনিট থাকছে, 0:05, আর 11 থেকে 8 গেলে কত 3, বোঝা গেছে সেটা? আশা করি বুঝতে পারছেন। তার মানে 3টা 5 বাজে, আগেই বলছি যে এটা করলেও হবে, বা এটা যদি আপনি ইসে আঁকান, শোনেন অপশনে কিন্তু এরকম থাকবে না, অপশনে এরকম একটা ঘড়ি দেওয়া থাকবে, তাহলে আপনি এখানে টাইমটা দেখলেন কত 8:55, আচ্ছা 11:60 থেকে 8:55 বাদ দিয়ে দেখলাম কত আসলো 3টা 5, তাহলে 3টা 5 যে ঘড়িতে বেজে আছে সেটা দাঁড়াতে হবে, বোঝা গেছে সেটা? আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে পড়া ছিল। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই রাখবো, আমি আজকে ওয়াটার ইমেজ মিরর ইমেজের একটা ক্লাস রাখছিলাম, এবং এক ক্লাসে প্রায় শেষ হয়ে গেল, 4-5টা প্রশ্ন বাকি থাকলো, এটাও থাকতো না যদি আমাদের প্রথমে নল চৌবাচ্চার জিনিসটা না থাকতো, তাহলে আমরা ওয়াটার ইমেজ মিরর ইমেজের মাত্র হয়তো 10-15 মিনিটের পড়ালেখা থাকলো, এটা পড়ে আমরা অর্ডার এন্ড র‍্যাঙ্কিং মানে যেটা দিয়েছি ওটা পড়াবো, ঠিক আছে? আমি আগে বলছি আপনারা অনেকে ভয় পাচ্ছেন, মনে করেন দেখেন ওয়াটার ইমেজ মিরর ইমেজ এক দিনে শেষ হয়ে গেল, তারপর চিত্র পড়াবো, ফিগার কাউন্টিং পড়াবো, 2টা বা 2টা লেকচারে শেষ হয়ে যাবে, তারপর ক্যালেন্ডার পড়াবো, 2টা লেকচারে শেষ হয়ে যাবে, আপনারা এত টেনশন করতেছেন কেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ টেনশন বেশি করেন না, টেনশন আপনাদের চেয়ে আমার বেশি, আপনাদের চেয়ে টেনশন আমার বেশি, কারণ আমাকে তো তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করে দিয়ে আমারও কিছু পড়ালেখা আছে, হ্যাঁ আমাকেও পড়ালেখা করতে হবে, আপনাদের যেন ভালো হয়, আপনারা যেন ভালো করতে পারেন পরীক্ষায়, আমি তো সবসময় সেই চেষ্টাটাই করি। হ্যাঁ তো আশা করছি আপনারা পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থ থাকি, আল্লাহ যেন সুস্থ রাখেন। তো
তাহলে আমি শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।